নমস্কার। আপনারা শুনছেন অডিও স্টোরি স্টেশন আর আমি আপনাদের সাথে দেবারতী। এই সপ্তাহ থেকে আমার চ্যানেলে আপনারা শুনবেন ২ টো করে নতুন গল্প। আজকে একটা গল্প আপনারা শুনবেন নতুন গল্প এবং এই সপ্তাহের শুক্রবার দিন আপনারা শুনবেন আমাদের চ্যানেলে যে গল্পটা চলছিল রাজীব সান্যাল সিরিজের গল্প তারই ৪র্থ তথা অন্তিম পর্ব। এইভাবে প্রত্যেক সপ্তাহে ২ টো ভিন্ন গল্প আপনারা শুনতে পাবেন আমার এই চ্যানেলে। আশা করব গল্পগুলো আপনাদের ভালো লাগবে। এছাড়াও যদি আপনাদের নিজস্ব কোনো পছন্দ থাকে বা আপনারা কোনো পার্টিকুলার গল্প আমার কাছে শুনতে চান, তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমায় কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই গল্পটা নিয়ে কাজ করার। আরেকটা কথা, সেটা হলো আমি দেখেছি আমার চ্যানেলে অনেক বন্ধুরা আছেন যারা গল্প শুনছেন, গল্প পছন্দ করছেন, কিন্তু সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটাকে। তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অন করে দিন, যাতে নতুন গল্প আপলোড হলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের করা একটা সাবস্ক্রাইব, আপনাদের করা একটা কমেন্ট এবং লাইক, এই সমস্ত কিছু কিন্তু অনেক অনেক বেশি মোটিভেট করে আমাকে আরও ভালো কাজ করার, আরও ভালো গল্প আপনাদেরকে শোনাবার জন্যে। তাই জন্য অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেওয়ার জন্য। এছাড়াও আপনারা আমার চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। পাশে সাবস্ক্রাইব বাটনের পাশে যে জয়েন বাটনটা আছে, সেই বাটনটা প্রেস করে আমার চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। মাত্র ২৯ টাকা থেকে শুরু হচ্ছে মেম্বারশিপ। এছাড়াও সুপার থ্যাঙ্কস এবং সুপার চ্যাটের মাধ্যমেও আপনারা আমার চ্যানেলকে সাপোর্ট করতে পারেন। তাহলে আর সময় বেশি নষ্ট করব না, সরাসরি চলে যাব আজকের গল্পে। তার আগে আপনাদেরকে আবার বলবো, আমার চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনার বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করুন। তাহলে চলুন আজকে শুরু করা যাক গল্পের যাত্রা। আজকে আমরা শুনব শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা দীপকাকু ঝিনুক সিরিজের গল্প চাবি রহস্য। তাহলে চলুন সরাসরি শুনতে শুরু করি আজকের গল্প। আজ ঝিনুকের প্রফেসর বিডির বাড়িতে পড়তে যাবার দিন। বাবা বলেছিলেন, টিউশন শেষ হবার 15 মিনিট আগে আমাকে একটা মিসড কল দিস। আমি বউবাজারের কাছাকাছি থাকবো, তোকে তুলে নেব। বাবার সঙ্গে গাড়িতে ফেরার একটা আলাদাই মজা আছে। রেস্তোরাঁয় খাবার বায়না করলে সচরাচর বাবা না করেন না। ঝিনুকদের গাড়ি এখন পার্ক স্ট্রিটের ফ্লাইওভারে। আর চোখে বাবার মুডটা বুঝে নিয়ে ঝিনুক বলল, অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে, কোথাও একটু। খাবি? আচ্ছা চ। ক্যামাক স্ট্রিটে একটা চাইনিজ রেস্তোরাঁ আছে, ভালো রান্না করে, তোকে কোনোদিনও খাওয়ানো হয়নি। বাবার এই কথাতেই ড্রাইভার আশুদা যা নির্দেশ পাওয়ার পেয়ে গেল। ঝিনুক গা ঝাড়া দিয়ে বসে মনে মনে ঠিক করতে থাকলো কি কি আইটেম অর্ডার দেবে। ফ্লাইওভার থেকে নেমে আশুদা রেস্তোরাঁর বাঁ দিক ধরে গাড়ি চালাচ্ছে। একটু পরেই থিয়েটার রোডে ঢুকে ক্যামাক স্ট্রিট পৌঁছবে। বাবা বলে উঠলেন, এখানেই যখন এলাম, দীপঙ্করের অফিসে একবার ঢু মেরে যাই, কি বলিস? ওকেও বলবো আমাদের সঙ্গে খেতে। দীপ কাকুর সঙ্গে সময় কাটানোর ব্যাপারে ঝিনুক সব সময় উৎসাহী। বলল, অফিসে কি পাওয়া যাবে? বেশিরভাগ সময় তো বাইরেই থাকেন। দেখ না একবার ফোন করে। বললেন বাবা। ঝিনুক নিজের মোবাইল সেটটা চোখের সামনে তুলেও ফোন করল না। লাভ নেই কোনো। দীপ কাকু ফোন ধরেন মর্জি মতো। তার চেয়ে অফিসের এত কাছাকাছি যখন এসে পড়েছে, দেখে নেওয়াটাই ভালো। একটা বিশাল বিল্ডিং এর 4 তলায় দীপ কাকুর ডিটেকটিভ এজেন্সি। অফিস ঘরের সামনে এসে ঝিনুকের বাবা ঝিনুক পরস্পরের মুখ চাওয়াচাই করলো। ঘরটার ভোল সম্পূর্ণ বদলে ফেলেছেন দীপ কাকু। কাঁচের দেওয়াল দরজা, ভিতরে ক্লায়েন্ট বসা সুদৃশ্য সোফা সেন্টার টেবিল, তার উপরে ফুলদানি। দীপ কাকুর নিজস্ব কেবিন হয়েছে, সেটাও কাঁচ আর কাঠ দিয়ে পার্টিশন করা। এখানে দাঁড়িয়ে ঝিনুক দীপ কাকুর মাথা থেকে বুক পর্যন্ত দেখতে পাচ্ছে। কথা বলছেন শাড়ি পরা মোটা সোটা এক মহিলার সঙ্গে, সম্ভবত কোনো ক্লায়েন্ট।
ভদ্রমহিলার পিঠের অংশটা দেখা যাচ্ছে। বাবা বললেন, বাহ! ব্যবসাটা তো বেশ ফুলে ফেঁপে উঠেছে বলে মনে হচ্ছে রে। ঝিনুক এই কথার কোনো উত্তর দিতে পারল না। দীপকাকুর অফিসের বদল দেখে সে একেবারেই হয়ে গিয়েছে। ঝিনুক দীপকাকুর অফিসে খুব কমই এসেছে। শেষ কবে এসেছিল মনে করতে পারছে না। অফিসের চেহারাটা মনে আছে, কালচে হয়ে যাওয়া কাঠের ফার্নিচার, বিবর্ণ দেওয়াল। দীপকাকুর অফিসের ফোনটাও ছিল লাগোয়া অফিসের সঙ্গে প্যারালাল লাইনে। এক চান্সে দীপকাকুকে পাওয়াই যেত না। ফোন প্রথমে যেত ওই অফিসে, এখন নিশ্চয়ই সেপারেট লাইন নিয়েছে দীপকাকু। অথচ ঝিনুকদের এত বদলের কথা একবারও জানাননি। এ কি, আপনারা বাইরে দাঁড়িয়ে কেন? ভিতরে চলুন। পিছন থেকে আসা কথায় ঘাড় ফেরালো ঝিনুক। সুদর্শন কাকা, দীপকাকুর অফিসের একমাত্র স্টাফ, হাতে ফ্লাস্ক, মনে হচ্ছে চা এনেছে ক্লায়েন্টের জন্যে। ঝিনুক লক্ষ্য করলো সুদর্শন কাকার পোশাক আশাকও বেশ ঝকঝকে হয়েছে। বাবা বললেন, তোমার দাদা খুব ব্যস্ত দেখছি। হ্যাঁ, ওই আর কি, আসুন না, বলে সুদর্শন কাকা এগিয়ে গিয়ে কাঁচের দরজা ঠেলে ঢুকলো। ঝিনুকরা অনুসরণ করলো তাকে। ভিতরে পৌঁছতে দীপকাকু নিজের চেম্বার থেকে একটা হাত উপরে তুলে জানিয়ে দিলেন ঝিনুকদের দেখেছেন। ওই ইশারার আরো একটা মানে হয়, হাতের কাজটা সেরে আপনাদের অ্যাটেন্ড করছি। কিন্তু বাবা ওইসব সৌজন্যের ধার ধারবেন কেন? দীপকাকু তার নিজের ভাইয়ের মতো, যখন খুশি তার কাছে যেতে পারেন। দুপায়ে গিয়েছিলেন বাবা। সুদর্শন কাকা এসে বললেন, বাবু, আপনারা একটু ওয়েট করুন, দাদা পার্টিকে ছেড়ে দিয়ে আপনাদের সাথে কথা বলবেন। হতাশার বিরক্তি নিয়ে বাবা ঝপ করে বসে পড়লেন সোফায়। দমে যাওয়া মন নিয়ে ঝিনুকও বসলো পাশে। ভাবল, দীপ কাকু কি তাহলে পর হয়ে গেলেন? কিন্তু কাকুর এই উত্থানের পিছনে ঝিনুকের অবদানও কিছু কম নয়। সুদর্শন কাকা চায়ের কাপ ডিশ বাবার সামনে রাখলেন। দুজনের জন্য এনেছিলেন নিশ্চয়ই। ভাগ করলো তিনটে। ভাগ্যিস ঝিনুক চা খায় না, মুশকিলে পড়ে যেত সুদর্শন কাকা। দুটো চা নিয়ে সুদর্শন কাকা ঢুকলো চেম্বারে। সেপারেটরের ওপর দিয়ে ভেসে আসছে ভদ্রমহিলার গলা, না না, এটা আপনাকে নিতেই হবে, আমার জন্য এতটা সময় আপনি ব্যয় করলেন। ঝিনুক আন্দাজ করলো মহিলা দীপ কাকুকে ফিস দিতে চাইছেন। দীপ কাকু নিতে আগ্রহী নয়। আচরণটা দীপ কাকুর সঙ্গে ঠিক যেন মিলছে না। নিজের চার্জ বুঝে নেওয়ার ব্যাপারে কখনোই এতটা দ্বিধা করেন না দীপ কাকু। এক্ষেত্রে কেনই রকম করছেন জানতে খুব কৌতূহল হচ্ছে ঝিনুকের। কিন্তু উপায় নেই। ভদ্রমহিলা এখনো বলে যাচ্ছেন, প্লিজ, আপনাকে এটা নিতেই হবে, নয়তো খুব খারাপ লাগবে আমার। বাবা উৎকর্ণ হলেন, কপালে পড়েছে ভাঁজ। ঘাড় ঘোরালেন দীপ কাকুর কেবিনের দিকে। ফিজটা বোধহয় নিলেন দীপ কাকু। ভদ্রমহিলা বেশ খুশি মুখে বেরিয়ে আসছেন। চেহারায় সম্ভ্রান্ত ঘরের ছাপ। বয়স 40-এর ওপর। বিবাহিত। প্রথম নজরে মানুষকে এইভাবে দেখতে ঝিনুক শিখেছে দীপ কাকুর কাছেই। ভিতর থেকে দীপ কাকুর গলা ভেসে এলো, রজতদা, চলে আসুন। বাবা অবশ্য ডাকের অপেক্ষা না থেকেই সোফা ছাড়লেন সঙ্গে সঙ্গে। ঝিনুকরা কেবিনে ঢুকলো। বাবা চেয়ারে বসতে বসতে জানতে চাইলেন, কি ব্যাপার বলো তো? ক্লায়েন্ট টাকা দিতে চাইছে অথচ তুমি নিচ্ছ না। টাকা কি বেশি হয়ে গেল তোমার? না রজতদা, সামান্য একটা অ্যাডভাইসের জন্য এত টাকা দিয়ে গেলেন, নিতে অস্বস্তি লাগে বই কি। ঝিনুক দেখলো দীপ কাকুর হাতে খুব সম্ভবত গোটা 10-500 টাকার নোট। চেয়ারে বসে ঝিনুক জানতে চাইল, ওর প্রবলেমটা কি ছিল? কিছুই না। 6 মাস আগে বাড়ির কাজের মেয়েকে তাড়িয়েছিলেন। হাত টানছিল মেয়েটার। যাবার সময় সেই মেয়ে শাসিয়ে যায় ভদ্রমহিলাকে দেখে নেবে। তারপর থেকেই আতঙ্কে আছেন ওই মহিলা। বাড়ি থেকে বেরোনো কমিয়ে দিয়েছেন। কিছুদিন ধরে তার যেন মনে হচ্ছে বাড়ির সামনেই একটা অপরিচিত ছেলে ঘুরঘুর করছে। মেয়েটাই পাঠিয়েছে নিজ্ঞাত। ছেলেটা নাকি একদিন সিকিউরিটি গার্ডের চোখ ফাঁকি দিয়ে ভদ্রমহিলার দোতলার বেডরুমের সামনেও চলে এসেছিল। আবছা একটা পুরুষ চেহারা, সরে যেতে দেখেছিলেন সন্ধেবেলা। ঝিনুক বলল, উনি পুলিশে জানাচ্ছেন না কেন? ওই যে বললাম, ছেলেটাকে দেখেছেন আবছায়ায়। নিজের দেখার ব্যাপারে এখনো অতটা শিওর নন।
পুলিশ কোনো ধরনের অস্পষ্ট সন্দেহকে আমল দিতে চায় না। দীপ কাকুর বলা শেষ হতেই বাবা জানতে চাইলেন, তুমি ওকে কি পরামর্শ দিলে? বললাম বাড়ির ভিতরে বাইরে জায়গা বেছে কয়েকটা ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাতে, যার মনিটরগুলো থাকবে ওর লিভিং রুমে। ঘরে বসেই লক্ষ্য রাখতে পারবেন বাইরে কেউ যাচ্ছে আসছে কিনা। ব্যাস, এই সামান্য টিপসের জন্য উনি তোমাকে কড়কড়ে এত টাকা দিয়ে গেলেন? সাধে কি আর তোমার অফিসের চাকচিক্য এতটা বেড়েছে? এরকম কিছু ভীতু লোক বড়লোক পার্টি পেলে তোমার তো একেবারে পোয়াবারো। এই মানুষগুলো আসলে ভেবে পায় না টাকাগুলো খরচ করবে কিভাবে। কমেন্টটা বোধহয় পছন্দ হলো না দীপ কাকুর। অভিমান ভারী গলায় বললেন, রজতদা, এই ক্লায়েন্টগুলো কিন্তু এমনি এমনি আসছে না। আমার রেপুটেশন জেনে নিয়ে তবেই আসছে। ঝিনুক তো আমায় কয়েকটা কেসে অ্যাসিস্ট করেছে, জানি কাজগুলো কতটা কঠিন ছিল। স্পটে না থাকলেও সেসব বৃত্তান্ত আপনিও শুনেছেন। দীপ কাকু কিছুটা ক্রেডিট তাকেও দিচ্ছে দেখে ঝিনুক বেশ খুশি হলো। একই সঙ্গে এটাও লক্ষ্য করলো, অফিসটা যতই দেখনদারি হোক না কেন, দীপ কাকু নিজে কিন্তু পাল্টাননি। সেই ওল্ড ফ্যাশনের চশমার ফ্রেম, আধা কোচকানো ফুল হাতা শার্ট, একটা হাতায় বোতাম নেই, চুল আঁচড়ানোটাও সেই আগেরই মতো, নামকে বাঁচতে। ঝকঝকে টেবিলে নতুন কম্পিউটারের ও প্রান্তে যে মানুষটা বসে আছেন, পুরো ঘরটার মধ্যে তিনি বেমানান। জিনিয়াসরা বুঝি এই রকমই হন, আশপাশটা বদলে দিতে পারলেও নিজে থেকে যান সেই একই রকম, মৌলিক। বাবা বলে উঠলেন, যাক ওসব ছাড়ো। আমরা এসেছিলাম তোমাকে রেস্তোরাঁয় খাওয়াতে নিয়ে যাব বলে, কিন্তু তুমি চোখের সামনে যেভাবে রোজগার করলে, খাওয়াতে হবে ভায়া তোমাকেই। দীপ কাকু এক বাক্যে রাজি। টাকাগুলো পার্সে পুরে নিয়ে বললেন, চলুন যাওয়া যাক, কোথায় খাবেন বলুন। চেয়ার ছেড়ে উঠে পড়েছিলেন দীপ কাকু। কেবিনে ঢুকলো সুদর্শন কাকা, হাতে ভিজিটিং কার্ড। দীপ কাকুর দিকে এগিয়ে দিয়ে বললেন, ভদ্রলোক এসেছেন, বললেন আপনার সঙ্গে নাকি ফোনে কথা হয়ে আছে। দীপ কাকু একবার চোখ তুলে বাইরেটা দেখে নিয়ে কার্ডটা পড়লেন। বিব্রত কণ্ঠে বললেন, তাই তো, আমি একেবারেই ভুলে গিয়েছিলাম অ্যাপয়েন্টমেন্টটা। ফের চেয়ারে বসে পড়লেন দীপ কাকু। বাবার উদ্দেশ্যে বললেন, রজতদা, জাস্ট আ ফিউ মিনিটস, কেসটা একবার শুনে নিয়েই বেরিয়ে যাব, আমারও বেশ খিদে পেয়েছে। দীপ কাকুর টেবিলের উল্টো দিকে দুটো চেয়ার, ক্লায়েন্টের জন্য একটা ছেড়ে দিয়ে বাবা উঠে গেলেন দীপ কাকুর পাশের চেয়ারে। যেতে যেতে বললেন, নো প্রবলেম। অনেক দিন হয়ে গেল তোমার ক্লায়েন্ট এবং কেস মিট করিনি। আই উইশ তোমার এই কেসটা বেশ জমকালো হবে। দীপ কাকু বললেন, দেখা যাক আপনার শুভকামনা কতটা ফলপ্রসূ হয়। বেশ কিছুদিন হলো আমিও সেরকম কঠিন কোনো কেস পাচ্ছি না। সুদর্শন কাকা কেবিন থেকে বেরিয়ে গিয়ে ক্লায়েন্টকে পাঠিয়ে দিয়েছে। দরজার ঠেলে ঢুকলেন বছর 35-36-এর এক ভদ্রলোক। গোঁফ আছে, চোখে দামি ফ্রেমের চশমা, হাতের ঘড়িটা ব্র্যান্ড নিউ মনে হচ্ছে, বিদেশি। পরনে পোশাকও বেশ উঁচু দরের। হাতে ঝুলছে সফট লেদারের কালো ব্রিফকেস। এত ঝকঝকে জিনিস সঙ্গে থাকা সত্ত্বেও ভদ্রলোকের চেহারা কেমন যেন একটু বিধ্বস্ত ভাব। ঘরে ঢুকে লোকটি যেন ধাঁধায় পড়ে গিয়েছেন। কারণটা টের পাচ্ছে ঝিনুক। বাবা দীপ কাকুর মধ্যে কে যে ডিটেকটিভ বুঝে উঠতে পারছেন না ভদ্রলোক। শেষমেশ বাবাকেই সাব্যস্ত করে নমস্কার ঠুকলেন। বাবার চেহারা রাশভারী তো তাই সঙ্গে সঙ্গে নমস্কারটা বাবা পাস করে দিলেন দীপ কাকুর দিকে। আঙুল দেখিয়ে বললেন, আমি নই, ইনি। নমস্কারটা গ্রহণ করলেন দীপ কাকু। ঝিনুকের পাশের চেয়ারটা নির্দেশ করে ভদ্রলোককে বললেন, প্লিজ বি সিটেড। ভদ্রলোক বসলেন। কালো ব্রিফকেসটা রাখলেন চেম্বারের পাশে মেঝেতে। একটু যেন জড়সড় হয়ে আছেন মানুষটি, যা ওর পোশাক আশাকের সঙ্গে একেবারেই মানাচ্ছে না। দীপ কাকু বলে উঠলেন, বলুন মিস্টার সেনগুপ্ত, আপনার সমস্যাটা। সেনগুপ্ত বাবু ইতস্তত করছিলেন। ঝিনুক আর বাবার দিকে দেখে নিলেন। দীপ কাকু বললেন, আপনার ব্যাপারটা যদি তেমন গোপনীয় এবং ব্যক্তিগত না হয়, অনায়াসে এদের সামনে বলতে পারেন। এরা আমার খুবই নিকটজন। একটু যেন ফ্রি হলেন সেনগুপ্ত বাবু। বললেন, না, সেরকম গোপন করার মতো কিছু নেই, তবে ঘটনাটা আমার স্ত্রী ছাড়া এখনো কাউকেই জানায়নি। আমার কাছে আসার কথা আপনাকে কে বলল? তাকেও কি জানাননি ব্যাপারটা? জানতে চাইলেন দীপ কাকু। সেনগুপ্ত বললেন, আপনার কাছে পাঠালেন আরও
অ্যাড এজেন্সির সুজয় ঘোষ। উনি আমার দূর সম্পর্কের আত্মীয়। আপনি ওদের কোম্পানিকে কিভাবে ভরাডুবির হাত থেকে বাঁচিয়েছেন সেই গল্প করলেন। তখনই আমি বুঝতে পারি আমার প্রবলেমটা একমাত্র আপনিই সলভ করতে পারবেন। আমি অবশ্য আমার সমস্যাটা সুজয়দাকে বলিনি, শুধু একজন ভালো ডিটেকটিভের সন্ধান চেয়েছিলাম। সেনগুপ্তর কথা শুনে ঝিনুক বেশ উৎসাহিত হয়ে পড়ল। অ্যাড এজেন্সির কেসটা সত্যিই ভীষণ জটিল ছিল। এক এক সময় মনে হচ্ছিল সলভ করা প্রায় অসম্ভব, কিন্তু সলভ করে ফেললেন দীপকাকু। ওই কটা দিন ঝিনুক রুদ্ধশ্বাস অবস্থায় কাটিয়েছে দীপকাকুর সঙ্গে। সেনগুপ্তবাবুর কেসটা যদি সেরকম মানের হয়, ঝিনুক দীপকাকুকে অ্যাসিস্ট করবেই করবে, কোনো ওজোর আপত্তি শুনবে না। আবার এমনও হতে পারে সেনগুপ্তবাবুর কেসটা হয়তো খুবই সহজ, উনি নিজে সেটা ধরতে পারছেন না। দীপ কাকু এখন এই টেবিলে বসেই ব্যাপারটা সলভ করে দেবেন, যেমন একটু আগে বড়লোক ভদ্রমহিলার ক্ষেত্রে হলো। ক্লায়েন্টরা সবসময় নিজের সমস্যাকে বড় করে দেখেন, না দেখলে দীপ কাকুর কাছে আসবেন কেন? হ্যাঁ, এবার বলুন আপনার প্রবলেমটা। কথাটা বলে দীপ কাকু দৃষ্টি স্থির করলেন সেনগুপ্ত বাবুর মুখে। বলতে শুরু করলেন সেনগুপ্ত। আমি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার। কার্ড দেখে সেটা নিশ্চয়ই আপনি বুঝে গিয়েছেন। পেশাটা গুছিয়ে বলি, আমি কোনো চাকরি করি না। বিভিন্ন কোম্পানিকে কনসালটেন্সি এবং টেকনিক্যাল সার্ভিস দিই। আমার ফার্মের নাম অ্যাডভান্স ইলেকট্রনিক্স। মির্জা গালিব স্ট্রিটে আমার অফিস এবং ওয়ার্কশপও। খুব বড় কিছু নয়। একজন আমায় অ্যাসিস্ট করে, আর একজন চা জল এসব এনে দেয়। বাড়িতেও কাজ করি, আলাদা কাজের ঘর আছে। আপনি ডিগ্রি করেছেন কোন ইউনিভার্সিটি থেকে? কথার মাঝে প্রশ্ন করলেন দীপ কাকু। যাদবপুর। পোস্ট গ্র্যাজুয়েশনও করি ওখান থেকে। চাকরি নেননি কেন? জানতে চাইলেন দীপ কাকু। পড়াশোনা করতে করতেই আমি ঠিক করে নিয়েছিলাম চাকরি কোনোদিনও করব না, যা করার নিজে করব। বললে অহংকারের মতো শোনাবে, তবু এটাই ফ্যাক্ট। আমার জেদ সফল হয়েছে। আমাদের ট্রেডে আমাকে লোকে এক ডাকে চেনে। বহু ভালো ভালো চাকরির অফার আমি পেয়েছি, এখনো রোজ দুটো করে পাই, কিন্তু কোনো মূল্যেই আমি স্বাধীনভাবে কাজ করার আনন্দটা খোয়াতে চাই না, বুঝলাম। বললেন বাবা। সেনগুপ্তবাবুর দৃষ্টি গেল বাবার দিকে। বোধহয় বুঝে নিতে চাইলেন বাবার উক্তিটা কটাক্ষ কিনা। নিশ্চিত হয়ে ফের শুরু করলেন বলতে। আমাদের লাইনে একটা ব্যাপারে আমার বিশেষ দক্ষতা আছে। বিদেশ থেকে যেসব উৎপাদন নির্ভর ইলেকট্রনিক মেশিন আমাদের দেশে আসে, তার উৎপাদন ক্ষমতা আমি নিয়ন্ত্রণ করতে পারি। অবশ্যই হালকা ধরনের মেশিনের কথা বলছি, হেভি ইন্ডাস্ট্রি নয়। এখন যেমন আমি একটা বিস্কিট তৈরির মেশিনের প্রোডাকশন বাড়ানোর অর্ডার নিয়েছি, কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেল, অর্ডারটা তো ফুলফিল করতে পারবই না। মার্কেটে আমার সুনামটাও হয়তো নষ্ট হবে। ওই দুর্ঘটনার কারণেই কি আপনি আমার কাছে এসেছেন? বললেন দীপ কাকু। ইয়েস, হি এক আশ্চর্য চুরি। আমি কিছুতেই না এর কুল কিনারা খুঁজে পাচ্ছি না। হয়েছে কি, বিস্কুট ম্যানুফ্যাকচারিং অটোমেটেড মেশিনের প্রোডাকশন বাড়ানোর কাজ ইন্ডিয়ায় প্রথম আমিই ট্রাই করি। মেশিনগুলো প্রধানত আসে ইতালি আর চীন থেকে। একটা ইতালির মেশিনের পিসিবি বোর্ডের ডায়াগ্রাম নিয়ে কাজ শুরু করি আমি। বুঝতে পারি বোর্ডটা আপগ্রেড করতে গেলে যেসব ইলেকট্রনিক পার্টস আমার লাগবে ভারতের বাজারে পাওয়া সম্ভব নয়। তখন কথা কেটে দীপকাকু ঝিনুকের দিকে তাকিয়ে বললেন, পিসিবি বোর্ড মানে বুঝতে পারছো তো? টিভি, রেডিও, ডিডিডির ভিতরে থাকে, যাতে খুদে খুদে নানান আকারের পার্টস লাগানো থাকে। ওই বোর্ডটার যন্ত্রটাই ব্রেন। মেশিন কন্ট্রোল হলো ওর মাধ্যমেই। ঝিনুক ঘাড় নাড়ল, অর্থাৎ বুঝল। এতক্ষণ মাথার ওপর দিয়ে চলে যাচ্ছিল অনেক কিছু। সেনগুপ্তবাবু ধরে নিলেন থেমে যাওয়া কথার সূত্র। তখন ঠিক করি সিঙ্গাপুর যাব। পার্স আনতে আগেও অনেকবার আমাকে সিঙ্গাপুর যেতে হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন সিঙ্গাপুর ইলেকট্রনিক্স গুডসের বিশাল মার্কেট এরিয়া, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় সেটা। হ্যাঁ, জানি। দুটো বিখ্যাত মল আছে, সিমলিম টাওয়ার আর সিমলিম স্কোয়ার। দুটোই বহুতল। সিমলিম স্কোয়ার ৭ তলা, টাওয়ারটা কত এখন ঠিক মনে পড়ছে না। দীপ কাকুর ফান্ডা দেখে বাবা অবাক হয়ে ওর দিকে তাকালেন।
ঝিনুক মোটেই আশ্চর্য হয় না। দীপ কাকুর জ্ঞান ভাণ্ডার সম্বন্ধে তার সম্যক ধারণা আছে। সেনগুপ্তবাবু আবার বলতে লাগলেন, আজ থেকে 20 দিন পিছনে, মানে 23 তারিখে আমি সিঙ্গাপুর রওনা দিই। আপগ্রেডেশনের ডায়াগ্রাম সঙ্গে নিয়ে যাই। 3 দিন 2 রাত থাকি। 2টো মলে শপিং করি। যা যা চেয়েছিলাম সব পেয়ে যাই। দিন দেন ব্যাক টু কলকাতা। এখানে ফিরেই কাজটা নিয়ে বসিনি। অন্য কিছু কাজ ছিল, সেগুলো সেরে গত 4 দিন আগে বিস্কুটের মেশিনটা নিয়ে বসবো ঠিক করি। সেই মতো যে ব্যাগে সিঙ্গাপুর থেকে পার্টসগুলো নিয়ে এসেছিলাম সেটা সঙ্গে করে অফিস যাই। ওয়ার্কশপে বসে ব্যাগ খুলে দেখি ডায়াগ্রাম, পার্টস কিচ্ছু নেই, আজে বাজে কাগজে ভরা। আমার তো মাথায় হাত। যে কোম্পানির জন্য কাজটা করছিলাম সেই অর্ডারটা তো গেলই, সম্মানটাও ধুলোয় মিশল। বড় মুখ করে কোম্পানিকে বলেছিলাম, আপনাদের প্রোডাকশন আমি 10% বাড়িয়ে দেবো। আরও একটা চিন্তা মাথায় ঢুকলো, জিনিসগুলো যদি আমার মতোই কোনো ইঞ্জিনিয়ার চুরি করে থাকে, তাহলে সেই ইঞ্জিনিয়ার আমার ডায়াগ্রাম আর ইলেকট্রনিক পার্টস নিয়ে বিস্কুট ম্যানুফ্যাকচারিং মেশিনের আপগ্রেডেশন শুরু করে দেবে। আমি পিছিয়ে পড়ব আমাদের সার্কিটে। এসব ছাড়াও যে ব্যাপারটা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছিল তা হচ্ছিল জিনিসগুলো ব্যাগ থেকে সরলো কী করে। ব্যাগটাই চেঞ্জ করে দিয়েছে। হে তো সিম্পল ব্যাপার। এ কি রকম দেখতে অন্য একটা ব্যাগ রেখেছে আপনার ব্যাগের জায়গায়। বলে উঠলেন বাবা। সেনগুপ্তবাবু মাথা নাড়লেন, বললেন, না, ব্যাগের চাবি তো আমার কাছে, ওই চাবি দিয়েই তো খুললাম ব্যাগটা। বিষয়টা যে এত সরল নয় বুঝলেন বাবা। দীপকাকুর দিকে তাকালেন মতামত শোনার জন্য। কপাল কুঁচকে দীপকাকু মন দিয়ে শুনে যাচ্ছিলেন সেনগুপ্তবাবুর কথা। এখন জিজ্ঞাসা করলেন, ডুপ্লিকেট চাবিটা কোথায়, কার কাছে থাকে? সেনগুপ্তবাবু বললেন, 2টো চাবি আপাতত একই সঙ্গে আছে, কারণ ব্যাগটা আমি এবারই সিঙ্গাপুর থেকে কিনেছি পার্টস রাখার জন্য। আইডিয়াল ব্যাগ, বেশ দামি। চাবি এখনও আলাদা করা হয়নি, বাড়ির আলমারির লকারেই ছিল। ব্যাগটা রেখেছিলেন কোথায় জানতে চাইলেন দীপকাকু। সেনগুপ্তবাবু বললেন, ব্যাগ ছিল আমার বাড়ির ওয়ার্কশপে। কাজ করার জন্য ব্যাগটা যেদিন অফিসে নিয়ে আসি, চাবি দুটো নিয়েছিলাম লকার থেকে। ব্যাগের ভেতরে সব পার্টস লাস্ট কবে দেখেছিলেন? দীপকাকুর প্রশ্নের উত্তরে সেনগুপ্তবাবু বললেন, সিঙ্গাপুর থেকে ফিরে সেদিনই বাড়িতে বসে একবার দেখেছিলাম, স্ত্রীকেও দেখালাম। যদিও এসব ব্যাপারে ওর খুব একটা আগ্রহ নেই, তবু মূল্যবান সংগ্রহগুলো নিজের লোককে তো একটু দেখাতে ইচ্ছে করে। আমার 4 বছরের ছেলেও দেখেছে, ও মনে করে এসব জিনিস বাবার খেলনাপাতি। দীপকাকু গম্ভীর স্বরে বললেন, সামান্য বিরতি নিয়ে স্বগতোক্তির ঢঙ্গে বলতে থাকলেন, তার মানে আপনার জিনিসগুলো চুরি হয়েছে কলকাতাতেই। কিন্তু কিভাবে হলো? 2টো চাবি রেখেছিলেন লকারে, ব্যাগটা কি অন্যভাবে খোলা হয়েছে? সেনগুপ্তবাবু বললেন, দেখে কিন্তু কিছু বোঝার উপায় নেই। ব্যাগটা যদি আনতাম দেখানো যেত, ভাবলাম নিয়ে বেরোবো। নিয়ে বেরিয়েছেন আপনি, বললেন দীপকাকু। কথাটা বুঝতে না পেরে সেনগুপ্তবাবু অবাক হয়ে তাকালেন দীপকাকুর দিকে। ঝিনুকদের অবস্থাও একই রকম। দীপকাকু বললেন, ব্যাগটা আছে আপনার চেয়ারের পাশে, ভুলে গিয়েছেন ওটার কথা। এক বিঘত চিপ কেটে সেনগুপ্তবাবু বললেন, হেই রে, দেখেছেন, নিয়ে বেরিয়েছি আপনাকে দেখাবো বলেই, এদিকে খেয়ালই নেই। ব্যাগটা টেবিলে তুলে এনে সেনগুপ্তবাবু জানতে চাইলেন, আচ্ছা, আপনি কি করে বুঝলেন এটাই সেই ব্যাগ? আপনি যখন চেম্বারে ঢুকেছেন তখনই ওটার দিকে চোখ গিয়েছিল আমার। ইম্পোর্টেড জিনিস, একটু আনইউজুয়াল দেখতে। না, আপনার চোখের তারিফ করতে হবে, বলে সেনগুপ্তবাবু কালো নরম লেদারের ব্যাগটা দীপকাকুর হাতে তুলে দিলেন। ব্যাগটা কোলের ওপর নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন দীপকাকু। চাবির গর্তে এসে থামলেন। টেবিলের ড্রয়ার টেনে বের করলেন ম্যাগনিফাইং গ্লাস। চাবি লাগানোর মেটালের অংশটা খুঁটিয়ে দেখতে থাকলেন। সুদর্শন কাকা ফের 3 কাপ চা নিয়ে ঢুকল। সেনগুপ্তবাবু এমনভাবে চায়ের কাপটা তুলে নিলেন যেন এটার অপেক্ষাতেই ছিলেন। ব্যাগটা দেখা হলো দীপকাকুর। ঝিনুকের দিকে ব্যাগ আর ম্যাগনিফাইং গ্লাস বাড়িয়ে দিয়ে বললেন, দেখো, তোমার কি মনে হচ্ছে বলো তো? চোখের কোণ দিয়ে ঝিনুক প্রথমে সেনগুপ্তবাবুর এক্সপ্রেশন দেখল। যা ভেবেছিল তাই। দীপকাকু ঝিনুককে এত গুরুত্ব দিচ্ছেন কেন তা সেনগুপ্তবাবু বুঝে উঠতে পারছেন না। ওর তো জানা নেই ঝিনুকের আসল পরিচয়।
ব্যাগের লেদার খুবই সফট, কোথাও কোনো হেয়ারলাইন কাটাছেঁড়ার দাগ নেই। চাবি দেবার পিতল রঙের প্লেটটা দীপ কাকুর মতোই আতশ কাঁচ দিয়ে দেখল ঝিনুক। না, আশেপাশে কোনো আঁচড়ের দাগ নেই। দেখা শেষ হলে সেনগুপ্ত বাবুকে বলল, চাবি এনেছেন? হ্যাঁ, এনেছি বলে প্যান্টের পকেট থেকে চাবির স্টাইলিশ রিং বের করে দিলেন, যাতে দুটো চাবিই ঝুলছে। এখনো আলাদা করেননি, করার দরকারও নেই আর, আসল জিনিস তো হাওয়া। চাবি দিয়ে ব্যাগটা খুলে ফেলল ঝিনুক। ভিতরে বডি ক্রিম কালারের ভেলভেটে মোড়া, কোনো জিনিসপত্র নেই, একেবারে খালি। দীপ কাকু উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠলেন, ভিতরে যে বলছিলেন কিসব কাগজ টাগজ ছিল, সেগুলো কোথায়? ফেলে দিয়েছি। কি হবে আজে বাজে কাগজ রেখে? কোথায় ফেলেছেন কাগজগুলো? জিজ্ঞেস করলেন দীপ কাকু। সেনগুপ্তবাবু বললেন, অফিসে, ওয়েস্ট পেপার বক্সে। ইমিডিয়েট অফিস অ্যাসিস্ট্যান্টকে বলুন বক্সটা সরিয়ে রাখতে, কাগজগুলো আমার দেখা দরকার। দীপ কাকুর নির্দেশ মতো নিজের মোবাইল সেট থেকে অফিসে ফোন করলেন সেনগুপ্ত। নিতাই নামে কাউকে বললেন, ওয়েস্ট পেপার বক্সে থেকে কিছু যেন না ফেলা হয়, ওটা একটু সরিয়ে রেখো। ওদিকের কথা শেষ হবার পর দীপ কাকু ঝিনুককে জিজ্ঞেস করলেন, কি বুঝলে ব্যাগটা দেখে? ঝিনুক বলল, চাবি দিয়ে এক চান্সে খোলা হয়েছে, তার বা অন্য কিছু ব্যবহার করলে কিছু দাগ অন্তত পড়তো। কারেক্ট। দীপ কাকুর গলায় প্রশংসার সুর। হঠাৎ যেন খেয়াল পড়েছে ভাবে দীপ কাকু সেনগুপ্তবাবুকে বললেন, এর সঙ্গে আপনার আলাপ করানো হয়নি, আমার অ্যাসিস্ট্যান্ট আঁখি সেন, নিকনেম ঝিনুক, আর ইনি হচ্ছেন ঝিনুকের বাবা রজত সেন, আমার বড় দাদার মতো। আমি দেবাংশু সেনগুপ্ত বলে সেনগুপ্তবাবু দুজনকেই নমস্কার জানালেন। ঝিনুক এতক্ষণ ভদ্রলোকের পুরো নামটা জানতে পারল। দীপ কাকু ফের ফিরে গেলেন কেসের প্রসঙ্গে। বললেন, তাহলে যা বোঝা গেল, ব্যাগটা খোলা হয়েছে চাবি দিয়েই। সেটা হয়তো আসল অথবা নকল চাবি। নকল চাবি বানাবে কি করে চোর? আসল দুটো চাবিই তো ছিল আমার লকারে, বললেন সেনগুপ্ত। আপনার স্ত্রী ছাড়া আর কেউ কি ওই লকারটা ব্যবহার করে? জিজ্ঞেস করলেন দীপ কাকু। না, বাড়িতে তো আমরা তিনজন মানুষ, ছেলে ছোট, লকারে হাত দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি আর আমার স্ত্রী লকার খোলা বন্ধ করি। এই চুরির ব্যাপারে কোনো বিশেষ ব্যক্তিকে আপনার সন্দেহ হয়? সেনগুপ্ত বাবুর উদ্দেশ্যে দীপ কাকুর প্রশ্ন। দেবাংশু সেনগুপ্ত বললেন, কাকে সন্দেহ করব বলুন তো? পুরো ব্যাপারটাই তো আমার কাছে ভোজবাজির মতো লাগছে। চাবি আমার কাছে, অথচ ব্যাগের ভিতর থেকে জিনিস উধাও হয়ে গেল। দীপ কাকু বললেন, ভোজবাজি মানে তো ম্যাজিক, সেখানে কিন্তু মন্ত্রের কোনো ব্যাপার নেই, কারসাজি লাগে। চুরিটা হয়েছে অতীব ধূর্ততার কারসাজিতে। একটা সন্দেহভাজনের তালিকা তৈরি করে আমাদের এগোতে হবে। তালিকায় মাত্র আমি একজনকেই দেখতে পাচ্ছি, আর তিনি আমার স্ত্রী। কিন্তু সে সব ইলেকট্রনিক ব্যাপার থেকে শত হস্ত দূরে থাকে। তাছাড়া তাকে আমি নিজের চেয়েও বেশি বিশ্বাস করি। আঙুল দিয়ে টেবিলের পেপার ওয়েট ঘোরাতে ঘোরাতে দেবাংশুবাবুর কথাটা শুনলেন দীপ কাকু। ঘোরানো থামিয়ে দিয়ে জানতে চাইলেন, আপনার ডায়াগ্রাম স্পেয়ার পার্টস পেলে কার কার লাভ হবে বলে আপনার মনে হয়? লাভ তো হবে সবকটা অটোমেটেড বিস্কুট ম্যানুফ্যাকচারিং কোম্পানির, কিন্তু গ্রেট বাইট কোম্পানির মালিক ছাড়া তো কেউ জানেই না যে মেশিনের স্পিড বানানোর পদ্ধতি আমি বের করে ফেলেছি। ওদের কাছ থেকে কাজের বরাতটা নিয়েছিলাম। কত টাকার এগ্রিমেন্ট হয়েছিল? জিজ্ঞেস করলেন দীপ কাকু। 10 লাখ। 10? চোখ বড় বড় করে বলে উঠলেন বাবা। তারপর জিজ্ঞাসা করলেন, ওইসব মেশিনের দাম কত? 1.5 কোটির কাছাকাছি, বললেন সেনগুপ্তবাবু। ঝিনুক বড় করে ঢোক গিলল। দেখল বাবারও কণ্ঠনালী ওঠানামা করছে, কিন্তু দীপ কাকু নির্বিকার। জিজ্ঞেস করলেন, কাজটার জন্য কত টাকা অ্যাডভান্স নিয়েছিলেন? নিইনি, চাইলেই দিত না, কাজ দেখে দেবে। ওরা বিশ্বাস করতে পারছে না বিদেশ থেকে কেনা মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি কলকাতার কোনো সাধারণ ইঞ্জিনিয়ার বাড়িয়ে দেবে। তাই খাতায় কলমে একটা এগ্রিমেন্ট হয়েছে, কাজটা যদি আমি সাকসেসফুলি করতে পারি এই এই অ্যামাউন্টের টাকা আমায় দেবে। টাকাটা বাঁচানোর জন্যে ওরা চুরি করাতেই পারে আমার জিনিসগুলো। সেক্ষেত্রে একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার লাগবে ওইসব স্পেয়ার পার্টস মেশিনের ইনস্টলেশন করে দিতে। ওদের কোম্পানিতে কি সেরকম ইঞ্জিনিয়ার কেউ আছে? জানতে চাইলেন দীপ কাকু। সেনগুপ্তবাবু বললেন, আছে একজন।
তার দ্বারা এসব কাজ সম্ভব নয়। এরা বাঁধা গতের কাজ করতে ভালোবাসে বলেই চাকরি বেছে নেয়। ইনোভেশনের কোনো আগ্রহ এদের নেই। আপনার মতো ইঞ্জিনিয়ার কজন আছে যাদের আপনি জানেন? কলকাতায় আছে দুজন, বলা যেতে পারে ইস্টার্ন ইন্ডিয়া, এরাই আমার কম্পিটিটর। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে কয়েকজন আছে যাদের নাম আমি শুনেছি, কাজের সঙ্গে তেমন পরিচিত নই। কলকাতায় দুজনের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? হ্যালো হাই এর একটা রিলেশন আছে। কাজের ক্ষেত্রে কেউ কাউকে হেল্প করি না, সেখানে আমরা হার্ডকোর প্রফেশনাল। সেনগুপ্তবাবুর উত্তরের পর দীপকাকু চুপ করে গেলেন। হাত দুটো জড়ো করে রেখেছেন টেবিলে, কপাল কুঁচকে কি যেন ভাবতে লাগলেন। ঘরে শুধু ফ্যান চলার মৃদু শব্দ। একটু পরেই দীপকাকু বললেন, তাহলে যা দেখা যাচ্ছে, চুরি যাওয়া জিনিসগুলো পেলে আপনার জানাশোনার মধ্যে তিনজনের লাভ। দুজন আপনার কম্পিটিটর আর বিস্কুট কারখানার মালিক। চুরিটা সম্ভবত এরা করেননি, কোনো পেশাদার নিয়োগ করেছিলেন। আবার এমনও হতে পারে চুরির ছকটা তাদের মাথা থেকে বেরিয়েছে, কারণ তারা যথেষ্ট ইন্টেলিজেন্ট। আর চুরিটা করিয়েছেন আপনার আশেপাশের কাউকে দিয়ে। আবার থামলেন দীপকাকু, একটু ভেবে নিয়ে বললেন, আপনার অফিসের স্টাফ তো বললেন দুজন। যে আপনাকে টেকনিক্যাল কাজে হেল্প করে সেও কি ইঞ্জিনিয়ার? আপনার জিনিসগুলো চুরি করে কাজে লাগাতে পারবে? না, ডিগ্রি বা ডিপ্লোমা কোনোটাই তথাগতর নেই। অর্ডিনারি বিএসসি, এখনও কাজ শেখার পর্যায়ে আছে। ওকে দিয়ে চুরি করানোটা হয়তো সম্ভব, বললেন দীপকাকু। সেনগুপ্তবাবু বললেন, কিন্তু চুরিটাও করবে কখন? ব্যাগটা তো নাগালের মধ্যেই ছিল না। তাছাড়া ও অতটা চোস ছেলেও নয়। আর নিতাই, যাকে একটু আগে ফোন করলেন আপনি, সে বরং তথাগতর চেয়ে চালাক চতুর। তবে ছেলেটা অফিসের গোড়াপত্তন থেকেই আছে, অফিসটাকেই ঘরবাড়ি মনে করে। রাতের শোয় অফিসেরই ওয়ার্কশপে। বাড়িতে কাজের লোক একটি, বাপনের মা, তার আসল নাম জানি না। সকাল সন্ধ্যা একবার করে আসে। 4 বছর ধরে কাজ করছে, এখনো পর্যন্ত হাত টানের কোনো নিদর্শন দেখায়নি। ভেরি গুড, বলে ফের চুপ করে গেলেন দীপকাকু। এই ভেরি গুডের মানে ঝিনুক জানে। কেসটা দীপকাকুর বেশ পছন্দ হয়েছে। ঝিনুকেরও মনে হচ্ছে অ্যাড এজেন্সির কেসের মতোই জটিল দেবাংশু সেনগুপ্তর কেসটাও। চুরিটা হয়েছে এত নিখুঁতভাবে, কোনো দিশা পাওয়া যাচ্ছে না। দীপকাকু বলে ওঠেন, ঠিক আছে, আমি কাল ফার্স্ট আওয়ারে আপনার অফিসে যাব। আমার ফিল্ড ইনভেস্টিগেশন শুরু হবে ওখান থেকেই। স্বস্তির শ্বাস ফেললেন সেনগুপ্তবাবু। বললেন, খুব ভালো কথা, চলে আসুন অফিসে। সব শুনে কি মনে হলো বমাল সমেত চোরকে ধরা যাবে তাড়াতাড়ি? প্রশ্নটা এড়িয়ে দীপকাকু জানতে চাইলেন, আপনার জিনিসগুলো যদি কোনো ইঞ্জিনিয়ারের হাতে যায়, মেশিন আপগ্রেডেশন করতে তার ঠিক কতদিন সময় লাগতে পারে? তা ধরুন আমার ডায়াগ্রামটা বুঝতে দিন 4 লাগবে। তবে সেই ইঞ্জিনিয়ার যদি ইতিমধ্যে ওই মেশিনের আপগ্রেডেশন নিয়ে কাজ শুরু করে দিয়ে থাকে তাহলে হয়তো 1 দিন। যদিও তারপরই হচ্ছে আসল কাজ। 12টা কন্ট্রোল সার্কিট বোর্ডে আমার স্পেয়ার পার্টস ইনস্টল করতে হবে। পুরো কাজটা শেষ করতে কমপক্ষে দিন 10-12 তো লাগবেই। দীপকাকু বললেন, এনাফ টাইম। আশা করি এর মধ্যে চোরকে শনাক্ত করতে পারবো, যদি না এর পিছনে অন্য কোনো গল্প লুকিয়ে থাকে। অন্য গল্প বলতে? অবাক হয়ে জানতে চাইলেন সেনগুপ্তবাবু। দীপকাকু বললেন, সেসব আমার ওপরে ছেড়ে দিন, কাল দেখা হচ্ছে। দেবাংশুবাবু এবার বললেন, আপনার চার্জটা যদি একটু বলেন, অ্যাডভান্সও যদি কিছু করতে হয় তাও বলুন। আমি চেক বই সঙ্গে করেই নিয়ে এসেছি। দীপকাকু বললেন, চার্জটা এখনই বলা খুব মুশকিল, কাজটা নিয়ে খানিকটা এগোই। অ্যাডভান্স আপনি যে কোনো অ্যামাউন্ট করতে পারেন। বুক পকেট থেকে চেক বই বের করে টাকার অঙ্কটা লিখলেন দেবাংশুবাবু। সই করাই ছিল। পাতা ছিঁড়ে চেকটা এগিয়ে দিলেন দীপকাকুর দিকে। চোখ না বুলিয়ে দীপকাকু চেক চালান করলেন ড্রয়ারে। দেবাংশু সেনগুপ্ত এবারে উঠে পড়লেন। তিনজনকেই বিদায় জানিয়ে বেরিয়ে গেলেন কেবিন ছেড়ে। ওর যাওয়ার দিকে অলসভাবে তাকিয়ে রইলেন দীপকাকু। মাথাটা হেলান দিয়েছেন নিজের 2 হাতের পাতায়। বাবা বললেন, কি ব্যাপার, এরম ঝিমিয়ে গেলে কেন? চেকটা ভালো করে দেখলে না? কেসটা কি তোমার মনোপুত হয়নি? হয়েছে। আবার একথাও মনে হচ্ছে কেসটা ফলস। এত অনবদ্য চুরি যে করবে সে খামোকা ওই সব জিনিস চুরি করতে যাবে কেন? 10 লাখের জিনিস চোরাই বলে হয়তো 5 পাবে।
বুদ্ধিটা সে আরও দামি দামি জিনিস চুরি করার পিছনে লাগাতে পারত। আমার তো মনে হচ্ছে সেনগুপ্তর সুনাম নষ্টের অজুহাতে কেউ ওকে আমার রেপুটেশনের ক্ষতি করতে পাঠিয়েছে। কথাটা শেষ হতেই বাবার মুখ থেকে শুধু "অ্যাঁ" শব্দটা বেরিয়ে এলো। ঝিনুকও বেশ অবাক হলো। এই দিকটা তো সে ভেবে দেখেনি। দীপ কাকু কিন্তু নিজের জায়গায় ঠিক আছেন। উনি বললেন, যে কোনো কেসে সন্দেহের বাইরে কাউকে রাখবে না, তাই যিনি তদন্তের ভার দিলেন তাকেও রাখা হলো সন্দেহের তালিকায়। দু হাত দুদিকে ছড়িয়ে একটু আড়মোড়া ভেঙে দীপ কাকু বললেন, চলুন রজতদা, খাওয়ার কথা তো দেখছি ভুলেই গিয়েছেন আপনারা। সত্যিই ভুলে গিয়েছিল ঝিনুক। কেসটার যা মেরিট, ভুলে যাওয়ারই কথা। এই তদন্তে দীপ কাকুর সঙ্গে তাকে থাকতেই হবে। খুব একটা পীড়াপিড়ি কিছু করতে হয়নি। দীপ কাকু রাজি হয়েছেন সেনগুপ্ত বাবুর কেসে ঝিনুককে অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিতে। ঝিনুকের পড়াশোনার চাপও এখন কম। বাবা তো পারমিশন দিয়েই রেখেছেন। মা যথারীতি একটু গাঁইগুঁই করছিলেন। আচ্ছা দীপঙ্কর, প্রতিবারই তোমাদের কেস শেষ হওয়ার পর দেখি ঝিনুক হাত পা ছেড়ে কুটে এসেছে। তুমি থাকো একেবারে ফ্রেশ। ওকে কি মারদাঙ্গার জন্য সঙ্গে নাও? উত্তরে দীপ কাকু বলেছিলেন, ঝিনুকের কি মুশকিল হচ্ছে জানেন বৌদি, কখনো কখনো একটু বেশি উৎসাহ দেখিয়ে ফেলে, যার চিহ্ন ওর হাতে পায়ে রয়ে যায়। শুনে বেশ রাগ হয়ে গিয়েছিল ঝিনুকের। গতবার যখন অযোধ্যা পাহাড়ে দীপ কাউকে কটেজের মধ্যে বেঁধে রাখা হয়েছিল, দৌড়ে এসে জাম্প দিয়ে ঝিনুক দরজা না ভাঙলে ব্যাপারটা খারাপ দিকেই করাতো। সেসব মনে না করিয়ে ঝিনুক অপেক্ষা করছিল দীপ কাকুর বাইকের পিছনে উঠে বসার। আশা পূর্ণ হয়েছে। দীপ কাকুর সঙ্গে ঝিনুক এসে পৌঁছেছে মির্জা গালিব স্ট্রিটে দেবাংশু সেনগুপ্তর অফিসে। দীপ কাকুকে দেখে চনমনে হয়ে উঠলেন। বিশেষ কথায় না গিয়ে দীপ কাকু প্রথমেই বললেন, ওয়েস্ট বক্সটা নিয়ে আসুন, ব্যাগের মধ্যে যেসব কাগজ ছিল সেগুলো দেখব। যে লোকটা ওয়েস্ট পেপার বক্সটা নিয়ে এলো সম্ভবত তার নামই নিতাই, সেনগুপ্ত বাবুর অফিসের বেয়ারা। দীপ কাকু ফ্লোরে উপুর করে দিলেন বক্স। দোমড়ানো মোচড়ানো নিউজ পেপারই বেশি, বাংলায় ইংরেজি মেশানো। কভার ছেঁড়া ম্যাগাজিনও দেখা গেল। মেঝেতে উবু হয়ে বসে দীপ কাকু এখন ওইসব কাগজপত্র সোজা করে নিয়ে মন দিয়ে এপিট ওপিট দেখতে লাগলেন। কেন দেখছেন ঝিনুক তখনও বুঝতে পারেনি। ঘরের বাকি তিনজনের ঝিনুকের মতোই অবস্থা। ওই তিনজনের মধ্যে একজন নিশ্চয়ই দেবাংশু সেনগুপ্তর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তথাগত। বয়স 25-26, একটু গোলগাল, ভালো মানুষ চেহারা, অভিব্যক্তি চেপে রাখতে জানে না। দীপ কাকুর কাজকর্ম দেখে কেমন যেন একটু হাঁ হয়ে আছে। তুলনায় নিতাই অ্যাক্টিভ এবং কৌতূহলপ্রবণ। দীপ কাকুর চেয়ে একটু তফাতে নীল ডাউন হয়ে এমনভাবে বসেছে যেন যে কোনো নির্দেশের জন্য সে প্রস্তুত। ঝিনুক জানে সেনগুপ্ত বাবুর মতো অফিসের এই দুজন স্টাফও দীপ কাকুর সন্দেহের তালিকায় আছে। চেহারা এবং অভিব্যক্তির নিরিখে দেবাংশু সেনগুপ্তর অ্যাসিস্ট্যান্টটিকে তালিকা থেকে বাদ দেওয়াই যায়। দীপ কাকু কিন্তু দেবেন না, যেমন দেননি দেবাংশু সেনগুপ্তকেও। কাল দীপ কাকুর অফিস থেকে বেরিয়ে ঝিনুকরা যখন রেস্তোরাঁয় বসেছিল, বাবা বলেছিলেন, আমার কি মনে হয় জানো তো দীপঙ্কর, সেনগুপ্তর কেসটা একেবারেই বোগাস। কেসটা নিয়ে ভাববার মতো কোনো মানেই হয় না। কেন এ কথা বলছেন? চামচে চিংড়ি গেঁথে মুখে তুলতে তুলতে জানতে চেয়েছিলেন দীপ কাকু। বাবা বললেন, লোকটা বিচ্ছিরি রকমের ভুলো মনের। দেখলে না, ব্রিফকেস সঙ্গে নিয়ে এসেছে দেখানোর জন্যে, অথচ ভুলেই বসে আছে। আমার ধারণা জিনিসপত্রই ব্যাগে সেনগুপ্ত রাখেইনি, অথবা বের করে অন্য কোথাও রেখেছে, এখন গিয়েছে ভুলে। খেতে খেতে দীপ কাকু মিটিমিটি হাসছিলেন। বললেন, আমিও কম ভুলো মনের নই। ঝিনুক বেশ কয়েকবার তার প্রমাণ পেয়েছে, কিন্তু আমি যখন কোনো ইনভেস্টিগেশনে জড়িয়ে থাকি তার অতি ছোটোখাটো তথ্যও ভুলি না। আসলে নিজের কাজে অতিরিক্ত মনোযোগ দিতে গিয়ে বাইরের কিছু ব্যাপারে ভুলভাল হয়ে যায়। ঠিক তেমনই স্পেয়ার পার্টস ডায়াগ্রাম সেনগুপ্ত ব্যাগেই রেখেছিলেন। জিনিসগুলো হারিয়ে যেতে ব্যাগটা তার কাছে মূল্যহীন হয়ে গিয়েছিল। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিসগুলো খুঁজে পেতে দীপ কাকু কাজ শুরু করে দিয়েছেন সিরিয়াসলি। এখন যা যা দেখছেন সবই ভুলছেন না, অথচ সেনগুপ্তর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ভুলে ঝিনুকদের সঙ্গে খেতে চলে যাচ্ছিলেন। ক্লায়েন্ট এবং ডিটেকটিভদের চরিত্রে বেশ মিল আছে। কাগজগুলো দেখা হলো দীপ কাকুর। নিতাইকে বললেন, এগুলো একটা প্যাকেটের মধ্যে করে রেখে দাও, পরে আমার কাজে লাগতে পারে।
দীপকাকু উঠে দাঁড়াতেই সেনগুপ্তর অ্যাসিস্ট্যান্ট চেয়ারে গিয়ে দিলেন। বসলেন দীপকাকু। অ্যাসিস্ট্যান্টকে দেখিয়ে সেনগুপ্ত বাবুকে প্রশ্ন করলেন, এর পরিচয়? তথাগত বসু, যার কথা আপনাকে বলেছিলাম, আমার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। দেবাংশুর বলা শেষ হতেই তথাগত অতি বিনয়ে দীপকাকুর উদ্দেশ্যে হাত জোর করলেন। দীপকাকু আধো প্রতি নমস্কার জানিয়ে দেবাংশুবাবুকে জিজ্ঞাসা করলেন, ব্যাগটা অফিসে এনে প্রথম কোথায় রেখেছিলেন? সোজা ওয়ার্কশপে ঢুকেছিলাম ব্যাগটা নিয়ে। ওয়ার্কশপটা কোন দিকে? এই তো অফিস ঘরের পিছনেই। যাবেন তো চলুন, তার আগে একটু চা খেলে হতো না? বলে দিন আনতে, ওয়ার্কশপে বসে খেয়ে নেব, বলে উঠে দাঁড়ালেন দীপকাকু। নিতাইকে অর্ডার করতে হলো না। চা আনতে বেরিয়েই যাচ্ছিল, ঝিনুক ইশারায় জানালো যে সে চা খায় না। তারপর অনুসরণ করলো দীপকাকুদের। ওয়ার্কশপটা বেশ বড়, তুলনায় অফিস খুবই ছোট। দুটো রুমেই এসি আছে। ওয়ার্কশপ ভর্তি ইলেকট্রনিক যন্ত্রপাতিতে। এর মধ্যে কম্পিউটারের মনিটরটাই ঝিনুকের চেনা। ঘরটা দেখে ঝিনুকের মনে হচ্ছে এখানে অনায়াসে রোবট তৈরি করা যায়। একটা বড় সড়ো টেবিলের কাছে এসে দাঁড়ালেন দেবাংশুবাবু। বললেন, অফিসে ঢুকে ব্যাগটা এখানেই নিয়ে এসে রেখেছিলাম। তখনই খুলে দেখেছিলেন কি? জানতে চাইলেন দীপকাকু। না, প্রায় ঘন্টা দুয়েক পর। ব্যাগ এখানে রেখে অফিসের টেবিলে যাই, 4টে মেল করি, আরও কিছু মেল করি, তারপর হাতের কাজ সামলে ব্যাগটা খুলতে আসি। ইন দ্য মিন টাইম এই ঘরে আর কে কে ঢুকেছিল? দীপকাকুর পরের প্রশ্ন। দেবাংশু সেনগুপ্ত বললেন, ঢুকলে আমার 2জন স্টাফই ঢুকবে। দরজা তো খোলাই ছিল, ওদের মানাও করিনি ঘরে যেতে। ওয়ার্কশপে ঢোকার কি একটাই এন্ট্রান্স? হ্যাঁ, বাকি 3টে দেওয়াল সিল্ড। দেওয়ালের উপরে অন্য অফিস আছে। সেনগুপ্তবাবুর বলা শেষ হতে দীপকাকু এগিয়ে গেলেন দেওয়ালের দিকে। চোখ বুলিয়ে হাঁটতে লাগলেন। যে দেওয়ালে স্প্লিট এসি লাগানো, সেখানে খানিকক্ষণ দাঁড়িয়ে ফের শুরু করলেন হাঁটা। ট্রেতে 2 কাপ চা আর কোল্ড ড্রিঙ্ক নিয়ে ঢুকলো নিতা। ঠান্ডাটা নিশ্চয়ই ঝিনুকের। দীপকাকু চায়ের কাপ তুলে নিয়ে সেনগুপ্তবাবুকে বললেন, আপনি একটু বাইরে থাকুন, আপনার এই স্টাফটিকে আমি কটা কথা জিজ্ঞাসা করব। ওয়েল, বলে নিজের চায়ের কাপ নিয়ে দরজার দিকে হাঁটা দিলেন দেবাংশু সেনগুপ্ত। ঝিনুকও কোল্ড ড্রিঙ্ক তুলে নিল। নিতাই ট্রেটা টেবিলে রেখে মাথা নিচু করে হাতে হাত জড়িয়ে এমন ভঙ্গিতে দীপকাকুর সামনে দাঁড়ালো যেন এর আগে বহুবার পুলিশ বা গোয়েন্দার জেরার উত্তর দিয়েছে। দীপকাকু চেয়ার টেনে নিয়ে বসেছেন। চায়ে চুমুক দিতে দিতে নিতাইকে তার প্রথম প্রশ্ন। আমরা কেন এসেছি তুমি জানো তো? নিতাই ঘাড় কাত করল, অর্থাৎ জানে। দীপকাকু জিজ্ঞাসা করলেন, যখন জানা গেল ব্যাগ থেকে সব কিছুই চুরি হয়ে গেছে, তুমি তখন কোথায় ছিলে? অফিসেই ছিলাম স্যার, একটা পার্সেল প্যাক করছিলাম। হঠাৎ ওয়ার্কশপ থেকে দাদাবাবুর গলা, নিতাই বলে ডেকে উঠলেন। ঠিক ডাক নয়, হা হুতাশের মতো। দৌড়ে গেলাম ওয়ার্কশপে। দেখি সুটকেস খোলা, এক গাদা কাগজ, দাদাবাবু মাথায় হাত দিয়ে বসে আছেন। সুটকেসে কি ছিল তুমি জানতে? না, নতুন ব্যাগ নিয়ে অফিসে ঢুকেছিলে দেখেছিলুম। একবার জিজ্ঞাসাও করেছিলুম, বাইরে থেকে কিনলেন? তার মানে তুমি জানতে দাদাবাবু সিঙ্গাপুর গিয়েছেন? কেন জানবো না, আমি ট্রাভেল এজেন্সি থেকে টিকিট এনে দিই প্রতিবার। এবারে কোন কাজে গিয়েছিলেন সে ব্যাপারে তোমার ধারণা আছে? না, এই যন্ত্রপাতি কিনতে যান এটুকু জানি, এর বেশি আমার জানার দরকারও নেই আর ইচ্ছেও নেই। দীপকাকুর চা শেষ হলো। টেবিলে কাপ নামিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি যখন এসে দেখলে দাদাবাবু মাথায় হাত দিয়ে বসে আছেন, তখন তথাগত কোথায় ছিল? এই তথাগতদা সিগারেট খেতে গিয়েছিল বাইরে। আমি ঢোকার একটু পরেই তো ঢুকলো ওয়ার্কশপে। তথাগতর সঙ্গে তো দাদাবাবুর সম্পর্ক কেমন? ভালো। তথাগতদা দাদাবাবুকে গুরু মানেন, কখনো মুখে মুখে কথা বলে না। তুমি বলো? বলি। যখন দেখি দাদাবাবু আমাকে কোনো কাজের কথা বলতে ভুলে গিয়েছেন, অথচ বলছেন আমি বলেছি, তখনই খটাখটি লাগে। দীপকাকুর ঠোঁটে হাসি ফুটে উঠল। বললেন, এবার তোমাকে একটা অন্য প্রশ্ন করি। কলকাতায় সবচেয়ে ভালো চাবি কোথায় তৈরি করে বলতে পারো? এই প্রথম একটু চমকালো নিতাই। বলল, কেন স্যার,
হ্যাঁ, আপনি কি ভাবছেন আমি সুটকেসের ডুপ্লিকেট চাবি? কথা কেটে দীপ কাকু বললেন, তুমি সুটকেসটা ওই দিনই প্রথম দেখেছ, চাবি হাতে পাওয়া তো দূরের কথা। আমি একটা দরকারে জানতে চাইছি, কোথায় ভালো চাবি তৈরি করা যায়। তোমরা তো লোহা লক্করের মার্কেটে ঘোরাঘুরি করো। একটু যেন নিশ্চিন্ত হলো নিতাই। বলল, ওই চাঁদনি মার্কেটে কিছু ছোটোখাটো দোকান আছে, শুনেছি ভালোই চাবি করে, আমি কখনো করাইনি যদিও। ঠিক আছে, এবার তুমি যেতে পারো, তথাগতকে পাঠিয়ে দাও। দীপ কাকুর নির্দেশ শুনে ঘাড় হেলালো নিতাই। আচরণে আগের সেই এনার্জি নেই, একটু যেন ঝিমিয়ে পড়ে হেঁটে যাচ্ছে দরজার দিকে। ঝিনুক জিন্সের পকেট থেকে ছোট নোটবুকটা বের করে ইনভেস্টিগেশনের পয়েন্টগুলো লিখতে থাকলো। দীপ কাকুর সঙ্গে কাজ করতে গেলে এটা তার অবশ্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। কখন হঠাৎ জিজ্ঞেস করে বসবেন, এতক্ষণ যা যা দেখলে তাতে তোমার কি মনে হচ্ছে বলো? প্রশ্নটা দুদিন পরেও আসতে পারে। ঝিনুককে তাই সব সময় প্রস্তুত থাকতে হয়। ঘরে ঢুকলেন তথাগত। থতমত ভাবটা এখনও ওর কাটেনি। হেঁটে আসছেন খুব ধীর পায়ে, যেন বাঘের খাঁচায় ঢুকেছেন। দীপ কাকুর চেহারায় কিন্তু বাঘের কোনো আভাস নেই। তবে যখন কাজের মধ্যে থাকেন ব্যক্তিত্বটা বদলে যায়। তথাগত সামনে দাঁড়াতে দীপ কাকু প্রশ্ন করলেন, কতদিন কাজ করছেন এখানে? 3 বছরের একটু বেশি। অন্য কোথাও চাকরির চেষ্টা করছেন না? আমাকে নির্ভয়ে বলতে পারেন, দেবাংশুবাবুকে বলবো না। না স্যার, ট্রাই করিনি। দাদার কাছে তো ভালোই আছি, অনেক কিছু শিখছি। এভাবে কেউ শেখাবে না। ভবিষ্যতে কি পরিকল্পনা আছে? দাদার মতো একটা কোম্পানি খোলার? হ্যাঁ, এখনও সেরকম কিছু ঠিক করিনি। দাদা কি কারণে সিঙ্গাপুর গিয়েছিলেন তা আপনি জানেন? জানি। কাজের ব্যাপারে দাদা সব কথাই বলেন আমাকে। তার মানে দেবাংশুবাবু কোন কোম্পানিতে কাজের বরাত পেয়েছিলেন তাও জানেন? হ্যাঁ, গ্রেট বাইট বিস্কিট কোম্পানির। কত টাকার কাজ সেটা কি জানেন? কোম্পানির টাকা পয়সার ব্যাপারে আমি খোঁজ রাখি না। টেকনিক্যাল কাজ ছাড়া দাদা আর কোনো ব্যাপারে আমার সঙ্গে আলোচনা করেন না। হ্যাঁ, আমারও কোনো ইন্টারেস্ট নেই। যে কাজের অর্ডার আপনার দাদা নিয়েছিলেন সেটা করার মতো দক্ষ ইঞ্জিনিয়ার আপনার জানা কেউ আছে কি? না, দাদা ইলেকট্রনিক্সের যে লাইন ধরে কাজ করেন সেরকম ইঞ্জিনিয়ার কলকাতায় খুব কম। যে কজন আছে দাদার চেয়ে তারা 100 মাইল পিছিয়ে। উত্তরটা পাওয়ার পর দীপকাকু থামলেন, কি একটু ভেবে নিয়ে বললেন, এবার আপনার ফ্যামিলি সম্বন্ধে কিছু বলুন। যদি মনে করেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তাহলে নাও বলতে পারেন। তথাগত বললেন, ব্যক্তিগত কিছু নেই, দাদা সবই জানেন। শোভাবাজারে শরিকে বাড়িতে থাকি আমরা। বাবা মারা গিয়েছেন, আমি, মা, এক বোন কলেজে পড়ে। আর্নিং সোর্স জিজ্ঞেস করলেন দীপকাকু। তথাগত বললেন, বাবার অফিস থেকে মার নামে আসা পেনশন, আর আমি এখানে থেকে যা পাই। এবার আমার লাস্ট কোয়েশ্চেন, দেবাংশুবাবুর পার্সোনাল কম্পিউটারের পাসওয়ার্ড কি আপনি জানেন? জানি। দাদা আমার কাছে কিছুই গোপন করেন না। ঠিক আছে, এবার আপনি আসতে পারেন। দেবাংশুবাবুকে পাঠিয়ে দিন। দীপ কাকুর নির্দেশ শুনে তথাগত ঘুরে গিয়ে হাঁটা দিলেন। লোকটার লুক বোকা বোকা হলে হবে কি, উত্তরগুলো দিলেন ভীষণ স্মার্টভাবে। ঝিনুক জিজ্ঞাসাবাদের শেষ অংশ তড়িঘড়ি নোট করছিল। দীপ কাকু বলে উঠলেন, কেসটা নির্ভেজাল, আমাকে ফাঁসানোর জন্য সাজানো হয়নি। ঝিনুকের মনে হলো দীপ কাকুর বুঝি একটু বেশি অহংকার হয়ে গিয়েছে, তাই ভেবে ফেলেছেন ওর রেপুটেশন নষ্ট করতে কেউ উঠে পড়ে লেগেছে। কথাটা ঘুরিয়ে তুলল ঝিনুক। আচ্ছা, আপনি কেন ভাবছেন ফাঁসানোর জন্য চেষ্টা করা হচ্ছে আপনাকে? কাদের হিংসার পাত্র হয়েছেন আপনি? দীপ কাকু বললেন, হিংসা নয় ঝিনুক, প্রতিহিংসা। তুমি তো সব কেসে আমার সঙ্গে থাকো না। অনেক উচ্চপদস্থ খারাপ লোকের স্বার্থে ঘা দিয়েছি আমি, তারা তো আমার ক্ষতি করার চেষ্টা করবেই। এই যে চুরিটা এতই ফাঁকা ফোকরহীন, আমার মনে হচ্ছিল বুঝি কেউ আমার বুদ্ধির দৌড় পরীক্ষা করার জন্য কেসটা পাঠিয়েছে। আর এখন কি করে বুঝলেন যে কেসটা জেনুইন? প্রশ্নের উত্তর পেল না ঝিনুক। ঘরে ঢুকে এসেছেন দেবাংশুবাবু। একটা প্লাস্টিকের টুল টেনে এনে দীপ কাকুর সামনে বসলেন। গা থেকে সিগারেটের গন্ধ ভেসে আসছে। খেতে গিয়েছিলেন মনে হয় বাইরে, সেই জন্যই আসতে দেরি হলো। ঝিনুক দাঁড়িয়েই ছিল। একটু দূরে একটা চেয়ার আছে, বসতে ইচ্ছে করছিল না। দেবাংশুবাবু জিজ্ঞেস করলেন দীপ কাকুকে,
এদের সঙ্গে কথা বলে কি মনে হলো আপনার? দীপকাকু বললেন, এমনি ঠিকই আছে, দুজনেই বিশ্বাসী মনে হলো, আর আপনাকে যথেষ্ট রেসপেক্টও করে। এখন দেখা যাক, তদন্ত যত এগোবে স্পষ্ট হবে ওদের রূপ। আচ্ছা, আপনি বোধহয় চুরির পর থানায় কোনো ডায়েরি করেননি, তাই না? না, করিনি। করেই বা কী হবে? চুরি যে হয়েছে সেটাই প্রমাণ করতে পারবো না। তবুও একটা এফআইআর করে রাখুন। ডায়েরি নেওয়ার সময় পুলিশ প্রমাণ চায় না। আপনার করা ডায়েরি আমার তদন্তে সাহায্য করবে। কিন্তু কমপ্লেনটা করব কোন থানায়? চুরিটা বাড়িতে হয়েছে নাকি অফিসে বা অন্য কোথাও, কিছুই তো বুঝতে পারছি না। আপনি অফিসে আসেন কিসে? নিজের গাড়িতে। আমিই ড্রাইভ করি। ব্যাগটা নিয়ে যেদিন অফিসে এসেছিলেন রাস্তায় অন্তত 15 মিনিটের জন্য গাড়ি দাঁড় করিয়ে কোথাও গিয়েছিলেন? না, বাড়ি থেকে সোজা অফিস। কোথাও গাড়ি রাখিনি। আপনার বাড়িটা যেন কোথায়? যাদবপুরে, সেন্ট্রাল পার্কের একটা কমপ্লেক্সের দোতলার ফ্ল্যাটে আমি থাকি। আপনি যাদবপুর থানায় এফআইআর করুন। সামান্য উদ্বেগসহ দেবাংশুবাবু বললেন, চুরি হয়েছে 5 দিন হয়ে গেল। পুলিশ যদি বলে এতদিন পর এলেন কেন? বলবেন, এই কদিন নিজের ক্ষমতা মতো চোর ধরার চেষ্টা করেছি। আন্দাজ করছিলাম চোর আমার ঘনিষ্ঠ কেউ। তাকে সামাজিকভাবে অপদস্থ করতে চাইনি। আমার চেষ্টা ব্যর্থ হয়েছে, তাই আপনাদের কাছে এসেছি। এতেও যদি ডায়েরি নিতে না চায় অফিসারের সঙ্গে ফোনে আমায় কথা বলিয়ে দেবেন। দীপ কাকুর কথায় ভরসা পেলেন দেবাংশুবাবু। বললেন, ওকে, তাহলে তো আর কোনো প্রবলেমই রইল না। উঠে দাঁড়ালেন দীপ কাকু। বললেন, চলুন অফিস ঘরে যাই। আপনি আমাকে 3 জনের নাম, ঠিকানা, ফোন নাম্বার দেবেন। কোন 3 জনের? জিজ্ঞাসা করলেন দেবাংশুবাবু। দরজার দিকে এগিয়ে যেতে যেতে দীপ কাকু বলতে লাগলেন, আপনার 2 কম্পিউটার ইঞ্জিনিয়ারের আর গ্রেট বাইট কোম্পানির মালিকের। আর একটা জিনিস আমার লাগবে, যে ব্যাগ থেকে আপনার জিনিসপত্র খোয়া গিয়েছে তার একটা চাবি। সব এখনই দিয়ে দিচ্ছি আপনাকে, বললেন দেবাংশু সেনগুপ্ত। ঝিনুকরা ওয়ার্কশপ থেকে বেরিয়ে দেবাংশুবাবুর কেবিনে ঢুকলেন। চেয়ারে বসে দীপকাকু বললেন, ঠিকানা আর চাবি নিয়ে আমি ইনভেস্টিগেশনে বেরিয়ে যাব। আপনি যাবেন থানায়। কমপ্লেন লেখানোর পর ফোনে আমায় এফআইআর নাম্বারটা বলবেন। এত দ্রুত নির্দেশগুলো দিচ্ছেন দীপকাকু, দেবাংশুবাবু ঠিক যেন ফলো করে উঠতে পারছেন না। চেয়ারে বসে হাঁ করে তাকিয়ে আছেন দীপ কাকুর দিকে, অপেক্ষা করছেন আরও কোনো নির্দেশের। দীপ কাকুর গলায় ধমকের সুর এসে গেল। কি হলো? দিন জিনিসগুলো। শশব্যস্ত ব্যস্ত হয়ে পড়লেন দেবাংশুবাবু। বললেন, হ্যাঁ হ্যাঁ, এই তো দিচ্ছি। কাগজ পেন টেনে নিয়ে নাম ঠিকানা লিখতে শুরু করলেন দেবাংশুবাবু। ঝিনুকের মন ফিরে গেল একটু আগের জিজ্ঞাসাবাদের সেশনে। সেখানে এমন কিছু প্রশ্ন করেছেন দীপকাকু যার কোনো কারণ খুঁজে পায়নি ঝিনুক। চান্স পেলেই প্রশ্নগুলো করার অর্থ দীপকাকুর থেকে জেনে নিতে হবে। দুপুর 1টা। ঝিনুক, দীপকাকু এখন ধর্মতলার রেস্তোরাঁয়। দীপকাকু মেনু দেখে খাবার অর্ডার দিয়েছেন। বিরিয়ানি, চিকেন চাপ, ফিরনি, এলাহি সব আইটেম। অর্ডার দেওয়ার ধরন দেখে ঝিনুকের মনে হচ্ছিল দেবাংশু সেনগুপ্তর কেসটা আর ঘন্টা 2-এর মধ্যেই দীপকাকু সলভ করে ফেলবেন। তাই বেশ খোশ মেজাজে আছেন। বাস্তবে তা কিন্তু নয়। তদন্ত মোটেও এগোয়নি। দেবাংশুবাবুর অফিস থেকে বেরিয়ে বাইকে চেপে ঝিনুকরা এসেছিল চাঁদনি মার্কেটে। দেবাংশুবাবুর স্টাফ নিতাইয়ের কথা মতো দীপকাকু চাবি তৈরির দোকানের খোঁজ করলেন। পাওয়া গেল গোটা 5 দোকান। দেবাংশুবাবুর থেকে নেওয়া ব্যাগের চাবিটা সব কটা দোকানদারকে দেখিয়ে বলা হলো ডুপ্লিকেট তৈরি করতে। 5 জনই জানালো তারা পারবে না। খুবই ক্রিটিক্যাল নাকি চাবি। এটা তৈরি করতে গেলে আরও অনেক যন্ত্রপাতি লাগবে। দীপকাকু জিজ্ঞাসা করলেন, এই চাবি কলকাতায় কে তৈরি করতে পারবে? দোকানদারের মধ্যে একজন বলল, মল্লিক বাজারে মিস্টার আফাংয়ের কাছে চলে যান, উনি চাবি তৈরির ব্যাপারে কলকাতায় 1 নম্বর। দীপকাকু মিস্টার আফাংয়ের ঠিকানা লিখে নিয়ে পকেটে রেখেছিলেন। ঝিনুক ভেবেছিল এবার বুঝি মল্লিক বাজারে যাওয়া হবে। বদলে দীপকাকু বললেন, চলো লাঞ্চটা সেরে নিই কোনো একটা রেস্তোরাঁয়। খেতে আসার পথে ঝিনুক একটা কৌতূহল মিটিয়ে নিল। আফাং নামটা অদ্ভুত, কোথাকার লোক বলুন তো? চায়নার বলেছিলেন দীপকাকু।
ঝিনুক বিস্মিত হয়ে বলেছিল, চীনের লোক? দীপ কাকু বললেন, এতে এত অবাক হবার তো কিছু নেই। আজ থেকে 25-30 বছর আগে কলকাতা ভালো টেকনিশিয়ান পেতে গেলে চাইনিজদের কাছেই যেতে হতো। যেমন চাইনিজ ডেন্টিস্টরা ছিলেন, ধীরে ধীরে টেকনোলজির কদর বুঝল বাঙালি। তাই এখন চারপাশে এত মেশিন সারানোর লোক। আর আগে সেই চাইনিজ টেকনিশিয়ানরা তাহলে গেলেন কোথায়? জানতে চেয়েছিল ঝিনুক। আগের সেই চাইনিজ টেকনিশিয়ানরা অনেকেই দেশে ফিরে গিয়েছেন, কেউ কেউ আবার অনুন্নত অন্য কোনো দেশে। আফাংয়ের মতো এখনও কয়েকজন রয়ে গিয়েছেন কলকাতায়। একটা কৌতূহল তখনকার মতো মিটলেও ঝিনুকের মাথায় রয়ে গিয়েছে বেশ কিছু প্রশ্ন। এখন প্রশ্নগুলো করা যায়। দীপ কাকু শূন্য চোখে দেখে কি যেন ভাবছেন, শরীরটা কাঁপছে, টেবিলের তলায় পা দোলাচ্ছেন নিশ্চয়ই। ঝিনুক বলে উঠল, আমার একটা জিনিস জানার আছে। বলো। টেবিলের ওপার থেকে বললেন দীপ কাকু। ঝিনুক বলল, ব্যাগের মধ্যে থাকা কাগজগুলো এত গুরুত্ব দিচ্ছেন কেন? কি দেখছিলেন খুঁটিয়ে খুঁটিয়ে? দেখছিলাম কাগজগুলো কোথাকার। এতে মোটামুটি একটা আন্দাজ পাওয়া যাবে কোথায় কবে নাগাদ ওগুলো ঢোকানো হয়েছে ব্যাগে। কি বুঝলেন কাগজগুলো দেখে? বড় একটা শ্বাস ছেড়ে দীপ কাকু বললেন, খুবই বিভ্রান্তিকর। নানান ধরনের কাগজ, কলকাতার 10 দিন এবং 8 দিনের পুরনো বাংলা ইংরেজি নিউজ পেপার, সিঙ্গাপুর ট্যুরিস্ট কোম্পানির ক্যাটালগ, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ম্যাগাজিন, একটা এই মাসের বাংলা ম্যাগাজিন, কিছু পিচবোর্ড আর প্লাস্টিক। এর থেকে কোনো সিদ্ধান্তে পৌঁছানো বেশ কঠিন। খাবার এসে গেল, ধোঁয়া উঠছে প্লেটে। ঝিনুক এখন ওদিকে মন দেবে না, সে পরের প্রশ্নে গেল। কলকাতায় চাবি কোথায় ভালো তৈরি করে আপনি নিশ্চয়ই জানেন, তাও কেন নিতাইকে প্রশ্নটা করলেন? ওর রিয়াকশনটা দেখার জন্যে। সম্প্রতি ও যদি ব্যাগটার আসল চাবি থেকে নকল করিয়ে থাকে, এক্সপ্রেশনে ফুটে উঠত অপরাধের ছায়া। উঠেছে কি জানতে চাইল ঝিনুক। হতাশ স্বরে দীপ কাকু বললেন, না, হয়তো ভালো অভিনেতা। ঝিনুক জিজ্ঞাসা করল, আপনি কি শিওর চাবি নকল করে ব্যাগটা খোলা হয়েছে? আসল চাবি দিয়েও তো খোলা হতে পারে। দীপ কাকু খাওয়া শুরু করলেন, মুখ এখন ব্যস্ত, তাই শুধু ঘাড় নাড়লেন। মানেটা বুঝতে পারল ঝিনুক, দুটো ঘটনাই সম্ভব। ঝিনুক খাওয়া শুরু করলো, মুখ ফাঁকা হতে দীপ কাকু বললেন, চাঁদনি মার্কেটে চাবি তৈরির দোকান আছে আমি জানতাম। আফাংয়ের নামটা আমার পরিপাওনা। খাওয়ার ফাঁকে ঝিনুক প্রশ্ন করল, তথাগতবাবুকে কেন জিজ্ঞাসা করলেন? দেবাংশুবাবুর পার্সোনাল কম্পিউটারের পাসওয়ার্ড জানেন কি না? দেখছিলাম লোকটা মালিকের কতটা ঘনিষ্ঠ। পাসওয়ার্ড জানেন তখন, খুবই কাছের লোক, অথচ একটা ব্যাপার গোপন করে গেল। কোন ব্যাপারটা? মেশিন আপগ্রেডেশনের জন্য কত টাকার এগ্রিমেন্ট হয়েছে তথাগত জানে, কিন্তু বলল না। কিভাবে জানলো? এরকম বড় অ্যামাউন্টের এগ্রিমেন্ট পেপার দেবাংশুবাবু অবশ্যই নিজের কম্পিউটারে কপি করে সেভ করে রেখেছেন। স্বাভাবিক কৌতূহলে তথাগত সেটা জেনেছে। পাসওয়ার্ড সে জানে, অথচ বলছে কত টাকার অর্ডার জানে না। এই পয়েন্টটা কেন এড়িয়ে যেতে চাইছে সেটা একটু খতিয়ে দেখতে হবে। ঝিনুকও খেতে খেতে ভাবতে থাকলো, কেন তথাগতবাবু টাকার অ্যামাউন্টটা জানে না বললেন? নিজেকে সন্দেহের ঊর্ধ্বে রাখার জন্য? তাহলে উনি, না, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া যাবে না। দীপ কাকু বলেন, তদন্ত করতে গিয়ে কেসে জড়িত সকলকে সন্দেহ করা যেমন উচিত, তেমনি অপরাধী শনাক্ত করার আগে তার বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য প্রমাণও হাতে রাখা দরকার। তাই এখনই অপরাধী ভেবে লাভ নেই। চুরি কিভাবে হয়েছে সেটাই এখনো পর্যন্ত বোঝা গেল না। তার চেয়ে দীপ কাকুর তদন্তে গতি প্রকৃতির উপর আপাতত লক্ষ্য রাখা যাক। ফের প্রশ্নে গেল ঝিনুক, চুরির এতদিন পর আপনি কেন দেবাংশুবাবুকে পুলিশে ডায়েরি করতে বললেন? কেসটার মধ্যে এবার পুলিশ ঢুকে পড়বে, চোর ধরবেন আপনি,
পুলিশ কিছুটা ক্রেডিট নিয়ে চলে যাবে। মিটিমিটি হাসছেন দীপ কাকু, বললেন, কেন, ডায়েরি করতে বললাম, একটু পরেই বুঝতে পারবে। আমার লাস্ট প্রশ্ন, এত হেভি লাঞ্চ এখন আমরা নিলাম কেন? আজকের মতো কাজ কি শেষ? এবার কি যে যার বাড়ি ফিরে রেস্ট নেব? জানতে চাইল ঝিনুক। দীপ কাকু খেতে খেতে মাথা নাড়লেন, গ্রাস শেষ করে বললেন, এরপরই তো আসল কঠিন কাজে নামবো, তাই ভালো করে খেয়ে দিয়ে নিলাম। পেটে ভালো খাবার থাকলে ব্রেন দারুণ কাজ করে। কথা শেষ হতেই দীপ কাকুর সেল ফোন বেজে উঠল। বাঁ হাতে বুক পকেট থেকে ফোনটা বের করলেন দীপ কাকু। স্ক্রিনে চোখ বুলিয়ে কানে নিলেন সেটটা। বললেন, হ্যাঁ বলুন। ও প্রান্তের কথা শুনে নিয়ে দীপ কাকু বললেন, ঠিক আছে, এবার FIR এর নম্বরটা বলুন। ঝিনুক বুঝতে পারল ফোনের ওপারে দেবাংশু বাবু। ডায়েরির নম্বরটা শুনে নিয়ে বললেন, আপনি এখন অফিসে ফিরে যান। আমি রাতে অথবা কাল সকালে ফোন করব। ইতিমধ্যে যদি কোনো আনএক্সপেক্টেড ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে আমায় ফোনে জানাবেন। ফোনের ওপারে দেবাংশুবাবু সম্ভবত জানতে চাইলেন, কী ধরনের ঘটনার কথা আপনি বলছেন? দীপ কাকু বললেন, ওই যে বললাম, অপ্রত্যাশিত কোনো ঘটনা, যা ঘটার কোনো সম্ভাবনা ছিল না, সেরকম কিছু হলেই আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবেন, জানাবেন আমাকে। ঝিনুক জানে দীপ কাকু ঘটনাটা আন্দাজ করতে পারছেন, পুরোটা ভাঙতে চাইছেন না এখন। দেবাংশুবাবুর ফোন কেটে দীপ কাকু কোনো একজনের নাম্বার সার্চ করছেন ফোন সেটে। কল টিপে সেটটা আবার কানে নিলেন। ও প্রান্তের লোকটির কাছে দীপ কাকুর নম্বর সেভ করা আছে নিশ্চয়ই, তাই এ প্রান্তে কথা শুরু হলো এক ধাপ লাফিয়ে। ভালোই আছি, শোন, আমাকে একটা হেল্প করতে হবে। আমি 3 জনের নাম, ফোন নাম্বার তোকে দিচ্ছি, প্রফেশনটাও বলে দেব। তুই তাদের ফোন করে প্রথমেই না বলবি লালবাজার থেকে বলছিস, মানে সত্যি কথাটাই বলবি। তারপর জানাবি যাদবপুর থানায় একটা চুরি সংক্রান্ত FIR জমা হয়েছে। তার তদন্তে তোর এক গোয়েন্দা বন্ধু ইন্টারোগেশনের জন্য যাচ্ছে। তারা যেন বন্ধুটিকে সব রকম সহযোগিতা করে। আমার নামটা অবশ্যই বলে দিবি। যাদবপুর থানার ডায়েরির নম্বরটা তোকে আমি দিচ্ছি। ওরা যদি ক্রস করে তুই বলতে পারবি। যাদবপুর থানায় যদি ফোন করে তাহলে তোর কথা মিলে যাবে। ঝিনুক এখন পরিষ্কার বুঝতে পারছে ফোনের ও প্রান্তে কে আছেন। রঞ্জন কাকু, দীপ কাকুর বন্ধু, পুলিশ হেডকোয়ার্টার্সের একজন ইনচার্জ। দীপ কাকুকে বহু কেসে উনি সাহায্য করেছেন। ঝিনুকের সঙ্গেও আলাপ আছে। দীপ কাকু ফোনে 3 জনের নাম এবং বাকি ইনফরমেশন দিয়ে বললেন, বুঝতেই তো পারছিস, লালবাজার থেকে ফোন গেলে ওরা একটু ঘাবড়াবে, নয়তো আমার মতো প্রাইভেট ইনভেস্টিগেটরকে ওরা পাত্তাই দিতে পারেন না, পাত্তা নাও দিতে পারে। এরপর ফোন আলাপ শেষ হলো। হ্যাঁ দেখা হলে সব বলবো বলে ফোন অফ করে সেট পকেটে রাখলেন দীপ কাকু। দুজনেরই খাওয়া প্রায় শেষ পর্যায়ে। বাকিটুকুর সদ্গতি করতে করতে দীপ কাকু বললেন, চলো, গ্রেট বাইট কোম্পানির মালিক বসন্ত আগরওয়ালের সঙ্গে একটু বাতচিত করা যাক। গ্রেট বাইট বিস্কিট কোম্পানির অফিস তারাতলার এক প্রান্তে। এলাকাটা বেশ ফাঁকা ফাঁকা। অফিস এবং কারখানা নিশ্চয়ই একই সঙ্গে, কারণ পাকা দোতলা বিল্ডিংয়ের পিছনেই করোগেটেড শেড দেখা যাচ্ছিল। ঝিনুকরা 5 মিনিট হলো অফিসের রিসেপশনে এসেছে। মালিকের সঙ্গে দেখা করার ইচ্ছে জানিয়ে দীপ কাকু নিজের কার্ড দিয়েছেন রিসেপশনিস্ট মহিলাকে। ভদ্রমহিলা ঝিনুকদের ভিজিটার্স সোফায় বসতে বলে কার্ড পাঠিয়েছেন ভিতরে। ঝিনুকরা বসে আছে মালিকের ডাকের অপেক্ষায়। অফিসটা খুব ছকছকে তকতকে, মডার্ন, ফার্নিশ করা। কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকে দীপ কাকু চাপা গলায় বাহ বলার পর বলেছিলেন, মালিক বেশ পরিপাটি স্বভাবের মনে হচ্ছে। অফিস দেখে মালিকের স্বভাব হয়তো আন্দাজ করা যায়, কিন্তু পরিপাটি বলতে ঠিক কী বোঝাতে চাইলেন দীপ কাকু ঝিনুক ধরতে পারেনি। ঘন ঘন প্রশ্ন করলে দীপ কাকু বিরক্ত হন, তাই জিজ্ঞাসাও করা যাচ্ছে না। এখানে পৌঁছানোর আগে দীপ কাকু বেহালার একটা পেট্রোল পাম্পে বাইকের জন্য তেল ভরতে ঢুকলেন। তখনও একটা ধোঁয়াশা মার্কা কথা বললেন, সেটারও মর্মার্থ যেতে পারেনি ঝিনুক। তেল ভরে নেওয়ার পর পাম্পের ছেলেটিকে কড়কড়ে 500 টাকার নোট দিলেন।
ছেলেটি যখন এগিয়ে গেল ক্যাশ কাউন্টারে, দীপ কাকু ঝিনুককে জিজ্ঞাসা করলেন, নোটটা কার দেয়া বলো তো? ঝিনুক ঠোঁট উল্টে ছিল, অর্থাৎ কে জানে। সত্যি তো, সে জানবে কি করে? দীপ কাকু বলেছিলেন, সেই আতঙ্কগ্রস্ত মহিলার, যিনি সবসময় ভাবেন কেউ তাকে মারার চেষ্টা করছে। তোমাদের সামনেই তো উনি এক গাদা টাকা দিয়ে গেলেন। ভদ্র মহিলার খবর নেওয়া হলো না। নিশ্চয়ই ভালোই আছেন, কোনো দরকার থাকলে ফোন করতেন। ওর টাকা খরচ হচ্ছে দেবাংশু বাবুর কেসে। দেবাংশু সেনগুপ্তর দেয়া অ্যাডভান্সের চেক এখনো ব্যাংকে ফেলেনি। কেন বলো তো? কোয়েশ্চেনটা এতই আনকমন, ঝিনুক ভাবার বিন্দুমাত্র চেষ্টা না করে বলল, কেন? দীপ কাকু বলতে থাকলেন, অ্যাডভান্স হিসাবে যত টাকার চেক দেবাংশুবাবু আমাকে দিয়েছেন, টোটাল কেসের চার্জ তো অত হবে না। তখন অ্যাডভান্সের চেকটা ফেরত দিয়ে এর চেয়ে কম অ্যামাউন্টের চেক অথবা ক্যাশ দিতে বলতে হবে। কেসটা তার মানে খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে মনে হচ্ছে। খানিকটা নিরাশ কণ্ঠে জানতে চেয়েছিল ঝিনুক। এতদিন পর দীপ কাকুকে অ্যাসিস্ট করার সুযোগ পেয়েছে, কেসটা চট করে ফুরিয়ে গেলে তার ভালো লাগবে না। বাইকে বসে দীপ কাকু গুছিয়ে বলতে শুরু করলেন, এই কেসটার দুটো পার্ট। একটা হচ্ছে চোরাই জিনিস উদ্ধার করা, 2 চোরকে ধরা। ক্লায়েন্ট অর্থাৎ দেবাংশুবাবুর চোরের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, জিনিসগুলো ফেরত পেলেই তার চলবে। আমি শিওর ওই সব ইলেকট্রনিক পার্টস নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে হাত ফেরতা হচ্ছে, মানে অটোমেটেড বিস্কিট ম্যানুফ্যাকচারিং মেশিনের মালিক আর ইঞ্জিনিয়ারদের মধ্যে। এই চোরাই জিনিসটা যদি সোনা, হিরে অথবা অন্য কোনো মহার্ঘ বস্তু হতো, এতক্ষণ বহু হাত ঘুরে চলে যেত নাগালের বাইরে। তাই দেবাংশুবাবুর জিনিসগুলো পেতে আমার দেরি হবে না। চুরির পদ্ধতি এবং চোরকে ধরতে হবে আমার নিজের আগ্রহে। এই কাজে সময় লাগতে পারে, সেই সময় এবং শ্রমের ফিস দিতে চাইবেন না দেবাংশুবাবু। জিনিস ফেরত পেলেই ভুলে যাবেন আমাদের। এদিকে আমি আবার এই আশ্চর্য চুরির সমাধান না করে থাকতে পারবো না। কথাগুলো ধাঁধার মতো লাগছিল ঝিনুকের। এতদিন জানতো চোরাই জিনিস আর চোরের অবস্থান খুব কাছাকাছি, একটা সন্ধান পেলে অন্যটা নিজে থেকেই চলে আসে, অনেকটা ওই কান টানলে মাথা আসার মতো। দীপ কাকু কি করে আন্দাজ করছেন এই কেসে দুটোর ব্যবধান বিশাল? চোরাই জিনিসগুলো পাওয়ার ব্যাপারে দীপ কাকু এতটাই কনফিডেন্ট যেন গন্ধ পাচ্ছেন ইলেকট্রনিক পার্টস আর ডায়াগ্রামের। মিস্টার দীপঙ্কর বাগচি, প্লিজ গো ইনসাইড। মহিলা রিসেপশনিস্টের ডাকে ভাবনা থেকে ফিরল ঝিনু। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। দীপ কাকু কিন্তু উঠলেন না। ঘরের কর্নারে রাখা পিতলের টব আর কাছের দিকে এক দৃষ্টে তাকিয়ে কি যেন ভেবে যাচ্ছিলেন। ঝিনুক বলল, কি হলো? ডাকছেন আমাদের, চলুন। ও, ডেকেছে বুঝি? বলে শশব ব্যস্ত হয়ে সোফা থেকে উঠে এলেন দীপ কাকু। চোখে মুখে অন্যমনস্কতার ঘোর। চেহারাটা একেবারেই এই অফিসের সঙ্গে মানাচ্ছে না। একরকম আপাদমস্ত গোবেচারা টাইপের দেখতে গোয়েন্দাকে এত বড় কোম্পানির মালিক সমীহ করলে হয়? মালিকের চেম্বারে ঢুকে দেখা গেল টেবিলের ও প্রান্তে দুজন বসে আছেন। এদের মধ্যে কে মালিক সহজেই আন্দাজ করা যাচ্ছে। যিনি বসেছেন টেবিলের মাঝ বরাবর, দামি রিভলভিং চেয়ারে, বসন্ত আগরওয়ালের বয়স 50-এর হয়তো একটু নিচেই। গায়ের রং খুব ফর্সা, পান মশলা জাতীয় কিছু চিবাচ্ছেন। পাশের লোকটি সম্ভবত ঘনিষ্ঠ সহচর। দীপ কাকুকে বিশেষ আপ্যায়নে মিস্টার अग्रवाल बोलें, आइए आइए मिस्टर बागची, सॉरी आप लोगों को थोड़ा वेट करना पड़ा। प्लीज बैठिए बैठिए मैडम। শেষ সম্বোধনে ঝিনুক একটু নার্ভাস ফিল করলো। এত বড় একটা লোক তাকে ম্যাডাম বলছেন। দীপ কাকু বসেছেন, তাড়াতাড়ি পাশের চেয়ারটায় বসে পড়ল ঝিনুকও। দীপ কাকু কথা শুরু করলেন, আমি যে আসবো আমার বন্ধু নিশ্চয়ই আপনাকে জানিয়েছে। হ্যাঁ, লালবাজার থেকে ফোন করেছিলেন আপনার ইন্সপেক্টর ফ্রেন্ড, সেই জন্য আমিও আমার এক লয়ার ফ্রেন্ডকে ডেকে আনলাম। বলে পাশের ভদ্রলোকটির দিকে হাত দেখালেন আগরওয়াল। ভদ্রলোক দীপ কাকুর দিকে হাত বাড়িয়ে বললেন, আমি সুমিত মালাকার, হাইকোর্টে আছি। হ্যান্ডশেক করলেন দীপ কাকু। ঝিনুক লক্ষ্য করল দীপ কাকুর মুখ বেশ থমথমে হয়ে গিয়েছে।
লালবাজারের বদলে হাইকোর্ট হাজির করেছেন বিস্কুট কোম্পানির মালিক। দীপ কাকুকে সতর্ক হয়ে কথা চালাতে হবে। আগরওয়াল বলে উঠলেন, বলুন, আপনাকে কি ধরনের হেল্প আমি করতে পারি? দীপ কাকু বললেন, আমার বন্ধু আপনাকে জানিয়েছে একটা চুরির কেসে আমি আপনার কাছে আসছি। একটা চুরির কেসে আমি আপনার কাছে এসেছি। কি চুরি গিয়েছে সেটা বলেনি। আপনি কি আন্দাজ করতে পারেন কোন চুরির ঘটনায় আমাকে আপনার সাহায্য নিতে হচ্ছে? দীপ কাকুর প্রশ্নটা যথেষ্ট প্যাঁচালো। অসতর্ক হয়ে উত্তর দিলেই ফাঁদে পড়ে যাবেন আগরওয়াল, কিন্তু তার লক্ষণ দেখা যাচ্ছে না। ওর মুখে ফুটে উঠেছে সত্যিকারের অবাক ভাব। বললেন, नहीं, रिसेंटली कोई चोरी का इंसिडेंट मेरे अगल बगल में नहीं हुआ है। প্রসঙ্গ থেকে সরে গিয়ে দীপ কাকু জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আমায় একটা কথা বলুন তো, আপনার মেশিনের আপগ্রেডেশনের জন্য কোনো ইঞ্জিনিয়ারের সঙ্গে এগ্রিমেন্ট করেছিলেন? हाँ, किया है मिस्टर सेनगुप्तोर संगे। ওকেই কেন কন্ট্রাক্টটা দিলেন? কলকাতায় তো আরও ইঞ্জিনিয়ার ছিল। कहाँ है अच्छा इंजीनियर? वही सेनगुप्तो बाबू याद कलकत्ताए। बाकी दो आदमी है सेनगुप्तो के जैसा नहीं है वो। सेनगुप्तो बहुत जीनियस आছেন। কোনো অবাঙালির মুখে হিন্দি মেশানো বাংলা শুনতে ঝিনুকের বেশ ভালোই লাগে, কিন্তু এখন শুধু ভালো লাগলে চলবে না, প্রতিটা কথার অন্তর্হিত উদ্দেশ্য লক্ষ্য রাখতে হবে। দীপ কাকু যান পরের কথায়। বাকি যে দুজন ইঞ্জিনিয়ারের কথা আপনি বলছেন তাদের দিয়ে কখনো কাজ করিয়েছেন? किया था एक बार। समीरन दास को बुलाना पड़ा। ওই সময় দেবাংশু বাবু আউট অফ স্টেশন ছিলেন। সূর্য রায়কে কোনোদিন দরকার পড়েনি? আলাপ আছে? আছে। সূর্য রায়কে কোনোদিন দরকার পড়েনি? আলাপ আছে? আছে। দীপ কাকু আর এক ইঞ্জিনিয়ারের নাম করলেন। ঝিনুক লক্ষ্য করছে কীরকম ঠান্ডা মাথায় দীপ কাকু স্টেপ বাই স্টেপ কোয়েশ্চেন আগরওয়ালকে কোণঠাসা করছেন। উকিল বন্ধুটি এখনো পর্যন্ত পারেননি, কারণ দীপ কাকু একটিও বেআইনি কথা বলেননি এ পর্যন্ত। আগরওয়াল বললেন, সূর্য রায়ের সঙ্গে ভেট হয়েছিল ট্রেড ফেয়ারে। কার্ড দিয়ে আলাপ করেছিলেন। মুখটা এখন আর মনে নাই। উত্তর দেবার পর আগরওয়াল বললেন, আপনাদের জন্য একটু চা বা ঠান্ডা বলি? নো থ্যাঙ্কস, বলে দীপ কাকু নড়ে চড়ে সোজা হলেন। বললেন, এবারে আপনাকে আসল কথাটা বলি। দেবাংশুবাবুকে যে অর্ডারটা আপনি দিয়েছেন তার ডায়াগ্রাম, পার্টস সব চুরি হয়ে গেছে ওর ব্যাগ থেকে। ও মাই গড! বলে প্রায় আঁতকে উঠলেন আগরওয়াল। তারপর বললেন, হেভি লস হলো সেনগুপ্ত বাবুর। আমার ভি হলো। আপগ্রেডেশনের এখন কি হবে? দীপ কাকু বললেন, একটা কোয়েশ্চেন করব, শুনতে হয়তো ভালো লাগবে না, তবু করুন, তাহলে বোঝা যাবে না আপনারা এখানে আসার আসল উদ্দেশ্যটা। এটা বললেন উকিলবাবু। অনেকক্ষণ পরে কিছু বললেন। এতক্ষণ অবজার্ভ করে যাচ্ছিলেন পরিস্থিতি। দীপ কাকু বললেন, কথাটা হলো, আমরা ধরেই নিচ্ছি চুরি যে লোকই করে থাকুক জিনিসগুলো কোনো না কোনো ইঞ্জিনিয়ারের হাতে পড়বে। সেই ইঞ্জিনিয়ার যদি তার টেকনোলজি বিক্রি করতে আসে এই কোম্পানিতে, আগরওয়ালবাবু কি কিনবেন? নিশ্চয়ই কিনবো, যদি সেনগুপ্ত বাবুর চেয়ে সস্তায় পাই। তবে 1 মাসের মধ্যে কিনবো না। সেনগুপ্ত বাবুর সঙ্গে আমার 1 মান্থের এগ্রিমেন্ট আছে। এই টাইমের মধ্যে কাজটা উনি করে দিবেন, লিখে দিয়েছেন, বললেন বসন্ত আগরওয়াল। দীপ কাকু বললেন, আপনাকে একটা রিকোয়েস্ট করব, এই টেকনোলজি কেউ যদি আপনার কাছে বেচতে আসে আমাকে কাইন্ডলি একবার ইনফর্ম করবেন। উকিলবাবু বলে উঠলেন, করতে উনি কিন্তু বাধ্য নন। অর্ডারটা থানা থেকে আসছে না, সরকারি নির্দেশ নয়। জানি, তাই তো বললাম রিকোয়েস্ট। তবে এটাও বলে রাখি, চোরাই জিনিস যদি গ্রেট বাইটের কারখানা থেকে উদ্ধার হয় তাহলে কিন্তু সত্যিই পুলিশি জালে জড়িয়ে যাবেন মিস্টার আগরওয়াল। এখন আপনারা ভেবে দেখুন কি করবেন। দাবা খেলায় বাবাকে ঠিক এইভাবেই কিস্তি দেন দীপ কাকু। তারপর মুখটা এমন নির্বিকার করে রাখেন যেন হাঁটছেন উনি। এই ভঙ্গিতেই বসে আছেন আপাতত।
উকিলবাবু এবং আগরওয়াল পরস্পর মুখ চাওয়াচাই করছেন। নিজেদের মধ্যে চাপা গলায় কিছু কথাবার্তাও সারা হলো। উকিলবাবু তাকালেন দীপ কাকুর দিকে, বললেন, ওকে, আমরা ইলিগালি কোনো টেকনোলজি কিনবো না। ডিল হবে প্রপার পেপার ওয়ার্কস অ্যান্ড বিলের এগেনস্টে। তবে কি কিনছি তা কিন্তু আপনাকে আমরা জানাতে পারবো না। দীপ কাকুর মুখ দেখে বোঝা গেল বেশ হতাশ হলেন। বড় করে শ্বাস ফেলে বললেন, যতটা সাহায্যের প্রত্যাশা নিয়ে এসেছিলাম ততখানি পাওয়া গেল না। আমি আশাতে আপনারাই বরং উপকৃত হলেন। টেকনোলজিটা কিনবেন আটঘাট বেঁধে। উকিলবাবুর গলায় এবার সহানুভূতির সুর। কি করা যাবে বলুন মিস্টার বাগচি? আমার ক্লায়েন্ট যদি টেকনোলজিটা না কেনেন, অন্য কোনো কোম্পানি কিনে নিয়ে ব্যবসায় এগিয়ে যাবে। বুঝতেই পারছেন, কম্পিটিশনের যুগ। চেয়ার ছেড়ে উঠে পড়লেন দীপ কাকু। ঝিনুকও দাঁড়িয়ে পড়ল। দীপ কাকু হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলেন দুজনের সঙ্গে, বললেন, থ্যাঙ্কস টু বোথ অফ ইউ। আশা করি খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হবে। অ্যাটলিস্ট এই কেসে যেন না হয়, হাসতে হাসতে বললেন আগরওয়াল। হাসিটা কেবিনের বাইরে আসার পরেও যেন ঝিনুকের কানে বাজতে থাকলো। যথেষ্ট বিদ্রূপ ছিল ওই হাসিতে। দীপ কাকু সেটা খেয়াল করেছিলেন কিনা বোঝা গেল না। গ্রেট বাইট কোম্পানির লাউঞ্জে রাখা বাইকে দীপ কাকু যখন বসতে যাচ্ছেন, ঝিনুক বলল, আপনার কথা মতো মালিকের স্বভাবটা কিন্তু মিলে গেল। সবিষয়ে দীপ কাকু জানতে চাইলেন, কীরকম? ওই যে বলেছিলেন পরিপাটি। সত্যিই তাই। জেরার মুখোমুখি হওয়ার আগে উকিল ডেকে নিয়েছেন। দীপ কাকু মিটিমিটি হাসছেন। ঝিনুক হাসিটার মানে করতে পারল না। ধরে নিল নিশ্চয়ই বাহবা দেওয়ার হাসি। তারাতলা থেকে লেক টাউনে এসে পৌঁছলো ঝিনুকরা। এখানেই ইঞ্জিনিয়ার সমীরণ দাসের বাড়ি এবং অফিস একসঙ্গে। সমীরণবাবুর ঠিকানার কাছাকাছি এসে দীপ কাকু একটা চা দোকানের সামনে বাইক থামালেন। এতটা রাস্তা ড্রাইভ করে ক্লান্ত হয়েছেন যথেষ্ট। দোকানিকে চা দিতে বলে সমীরণ দাসের বাড়িটা কোথায় জিজ্ঞাসা করলেন। দোকানি আঙুল তুলে একটা দোতলা বাড়ি দেখিয়ে দিল। দোকানি দুজনকেই চা দিয়েছে। অন্য সময় ঝিনুক চা খায় না, এখন খাচ্ছে। এতক্ষণ বাইকের পিছনে বসে থাকতে থাকতে ঝিমুনি লেগে গিয়েছিল। রাস্তাতেই দেখলো দুপুর ঢলে গেল বিকেলের দিকে। প্রচুর লোকজন দেখা হলো আসার পথে। কেউ খুব ব্যস্ত, কারো হাঁটায় আবার বেড়ানোর ছন্দ। ঝিনুকদের মতো জটিল রহস্য সমাধানে ব্যস্ত হয়তো কেউই নয়। চোর এবং চোরাই জিনিস এখনও ঝিনুকদের থেকে অনেক দূরে। অথচ দীপ কাকু এমন ভাব করছিলেন চুরির জিনিসপত্র বুঝি আগরওয়ালের ফ্যাক্টরিতে লাগানো হয়ে গিয়েছে। চা শেষ করে সিগারেট ধরালেন দীপ কাকু। দোকানিকে পয়সা মেটালেন। ঝিনুককে বললেন, চলো দেখা যাক এই লোকটা কীরকম। ফের বাইকে চেপে সমীরণ দাসের বাড়ির সামনে এলেন ঝিনুকরা। গেটের না থামে নেমপ্লেট। ঝিনুক বাইক থেকে নেমে গেট খুলে দরজার সামনে গেল। বেল টিপল। ভিতর থেকে মহিলা কণ্ঠ ভেসে এলো, খুলছি। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, খুলে গেল দরজা। এক ভদ্রমহিলা এসে দাঁড়ালেন। জিজ্ঞাসা করলেন, লালবাজার থেকে এসেছেন আপনারা? দীপ কাকু বেমালুম হ্যাঁ করে দিলেন। মহিলা সন্দেহের চোখে তাকিয়ে রইলেন ঝিনুকের দিকে। ভাবলেন হয়তো এইটুকু মেয়ের কি করে পুলিশের চাকরি পাওয়া সম্ভব। দীপ কাকু তাড়া দিলেন, আছেন সমীরণবাবু? হ্যাঁ আছেন, আসুন। মহিলা সম্ভবত সমীরণবাবুর স্ত্রী। ওকে অনুসরণ করে দরজা পেরোতেই ভদ্রমহিলা ডান হাতি ঘরটা দেখালেন। ওই যে কাজ করছেন। ঘরে অসংখ্য কম্পিউটার। যিনি কাজ করছেন তার পিঠটা দেখতে পাচ্ছেন ঝিনুকরা। মূল টেবিলের সম্পূর্ণ উল্টো দিকে ঘুরে গিয়ে বডি খোলা কম্পিউটারে ঝুঁকে আছেন সমীরণবাবু। কম্পিউটারটা ওয়াল র্যাকের ওপরে বসানো। দীপ কাকু পারমিশন চাইলেন, আসতে পারি? মুখ না ঘুরিয়ে সমীরণবাবু বললেন, আসুন এবং কুইক, যা জিজ্ঞাসা করার করে নিন। আমি এখন ভীষণ ব্যস্ত। দীপ কাকু চেয়ারে গিয়ে বসলেন। ঝিনুক বসবে কিনা ঠিক করে উঠতে পারছে না। মনে হচ্ছে এই জিজ্ঞাসাবাদের পর্বটা দ্রুতই শেষ হবে। গলাটা যতটা সম্ভব মোলায়েম করে দীপ কাকু বললেন, আপনাকে বিরক্ত করছি বলে খুবই খারাপ লাগছে আমার।
কিন্তু এমন একটা প্রয়োজনে সমীরণবাবু মুখোমুখি হলেন দীপ কাকুর। চেয়ারটা রিভলভিং, ভদ্রলোকের বাঁ চোখে আতশ কাচ, কপালে লাগানো ব্যান্ডের সাহায্যে সেটা ঝুলছে। কাঁচ ওপরে তুলে সমীরণবাবু বললেন, পুলিশের লোক এত বিনয়ী হয় জানতাম না তো। দীপ কাকু বললেন, আমি পুলিশের লোক নই, প্রাইভেট ডিটেকটিভ। লালবাজারে এক পুলিশ বন্ধু আমাকে এই কেসে হেল্প করছে। হরে দরে সেই একই হলো। বলুন, আপনার জন্য আমি কি করতে পারি, বললেন সমীরণবাবু। ঝিনুক টুক করে দীপ কাকুর পাশের চেয়ারে বসে পড়ল। দীপ কাকু বলতে থাকলেন, একটা চুরির ঘটনায় আপনার সাহায্য নিতে এসেছি। চুরিটা হয়েছে আপনার পরিচিত এক ইঞ্জিনিয়ার বন্ধুর, দেবাংশু সেনগুপ্ত। দেবাংশু আমার বন্ধু আপনাকে কে বলল? বেশ বিরক্তি সহকারে প্রশ্নটা করলেন সমীরণবাবু। দীপ কাকু বললেন, কেউ বলেনি। আসলে আপনারা একে অপরের পরিচিত, একই ধরনের কাজ করেন, সেই কারণেই বললাম। একই ধরনের কাজ করি বলেই কি কেউ বন্ধু হয়ে গেলাম? কলকাতায় সমস্ত গোয়েন্দা বুঝি আপনার বন্ধু? সমীরণবাবুর অশিষ্ট ব্যবহারে দীপ কাকু একটু দমে গেলেন, সময় নিচ্ছেন পরের কথায় যাওয়ার। তার আগেই সমীরণবাবু জিজ্ঞাসা করলেন, কি চুরি হয়েছে সেনগুপ্তর? দীপ কাকু আগের মুডে ফিরে যাওয়ার জন্য গলাটা একবার ছেড়ে নিলেন। বললেন, একটা মেশিন আপগ্রেডেশনের জন্য দেবাংশুবাবু স্পেয়ার পার্টস এনেছিলেন সিঙ্গাপুর থেকে। ব্যাগ থেকে সেসব জিনিস উধাও হয়ে গিয়েছে। বাজে কথা। সমীরণবাবুর মন্তব্য শুনে স্বাভাবিক কারণেই চমকালেন দীপ কাকু। মুখ থেকে বেরিয়ে এলো একটাই কথা, মানে? বললাম তো, বাজে কথা, বানানো গল্প। মুখ রক্ষার জন্য এসব ফেঁদেছে। ঝিনুক কোনো হেল্প করতে পারবে না জেনেও দীপ কাকু একবার ওর দিকে তাকিয়ে নিলেন। তারপর সমীরণবাবুকে বললেন, আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। মুখ রক্ষা বলতে আপনি কি মিন করতে চাইছেন? কপাল থেকে আতশ কাচের হোল্ডারটা খুলে টেবিলে রাখলেন সমীরণবাবু। বললেন, আমি আগেই জানতাম গ্রেট বাইটের প্রোডাকশন দেবাংশু বাড়াতে পারবে না। মুখে শুধু বড় বড় কথা। আপনাদের নিশ্চয়ই বলেছে ইলেকট্রিক্যাল ডায়াগ্রামটাও হারিয়ে গিয়েছে। দীপ কাকু উত্তর দেওয়ার অবস্থায় নেই, বিস্ময়ে হতবাক হয়ে আছেন। ফের সমীরণবাবুই বলতে থাকলেন, ডায়াগ্রাম হারিয়ে গিয়েছে বলার কি সুবিধে জানেন? ফের ওটা তৈরি করতে 1 মাসের ওপর সময় লাগবে। ততদিনে গ্রেট বাইটের সঙ্গে যে এগ্রিমেন্টটা ছিল তার পিরিয়ড ওভার হয়ে যাবে। কাজটা থেকে মানে সরে পড়বে দেবাংশু। সেইভাবে নিজের মুখ রক্ষা করবে, নয়তো মার্কেটে ও রেপুটেশনের 13টা বাজবে। 12টা তো অনেকদিন আগেই বেজে গিয়েছে। দীপ কাকুর চোখ মুখ বলে দিচ্ছে এক গ্লাস জল পেলে এই সময় একটু স্বস্তি পেতেন। শুকনো গলায় দীপ কাকু বললেন, দেবাংশুবাবু যে গ্রেট বাইটের অর্ডারটা নিয়েছেন আপনি কি করে জানলেন? না জানার কি আছে, নিজের লাইনের খবর রাখবো না? এগ্রিমেন্টে কি লেখা হয়েছে সেটা পর্যন্ত জানি। শুধু চুরির মিথ্যে গল্পটা জানতাম না, আপনার কাছেই শুনলাম। দেবাংশুবাবু কি এর আগেও আপগ্রেডেশনের অর্ডার নিয়ে ফেল করেছেন? একবার নয়, বহুবার। আপগ্রেডেশন কেন, রিপেয়ারিং নিয়েও নানা চ্যালেঞ্জ নিয়েছে। মরা মেশিনকে বলে জ্যান্ত করে দেবে। এই করেই তোর নামটা মার্কেটে খারাপ হয়েছে। গ্রেট বাইটের মালিক একেবারেই বোকা লোক, তাই ফেঁসেছে সেনগুপ্তর কাছে। সেনগুপ্তও চাইছে একটা বড় সড়ো সাকসেস। সার্কিটে ফিরে আসার জন্য এই সাফল্যর কাছে ভীষণ জরুরি। সমীরণবাবুর কথার পর দীপ কাকু ভাবার সময় নিলেন। মিনিটখানিক বিরতির পর বললেন, চুরিটা যদি সাজানোই হয় তাহলে আমাদের খরচ করে অ্যাপয়েন্টমেন্ট করলেন কেন? করলো এই কারণে, ইনভেস্টিগেশন করতে গিয়ে আপনারা ইনডাইরেক্টলি ওর চুরির গল্পটাই প্রচার করে দেবেন আমাদের সার্কেলে। সমীরণবাবুর কথার পিঠে দীপ কাকু বললেন, কিন্তু আমরা তদন্তের শেষে যখন প্রমাণ করব চুরিটা দেবাংশুবাবু নিজেই সাজিয়েছেন, আইনত অপরাধী হবেন উনি। ইচ্ছে করলে আমরা ওর শাস্তিরও ব্যবস্থা করতে পারি। ততদিনে কেসটাও আপনাকে টানতেই দেবে না। দেখুন না, কাল পরশুর মধ্যেই হয়তো বলবে ইনভেস্টিগেশনের আর দরকার নেই, ডায়াগ্রামটা নতুন করে রেডি করছি আমি। আপনি ভাড়াটে গোয়েন্দা, ক্লায়েন্টের ইন্টারেস্ট না থাকলে ফালতু খাটতে যাবেন কেন? আপনাকে একটা ভালো উপদেশ দিচ্ছি, সময় থাকতে ওর কাছে ফুল পেমেন্টটা আদায় করে নিন, যদিও সহজে রাজি হবে না দিতে। ভাড়াটে গোয়েন্দা কথাটা কানে খট করে লাগলো ঝিনুকের। বেশ অপমানজনক শোনালো পরিচয়টা। দীপ কাকুর মনে হচ্ছে কথাটা গায়ে মাখেনি, অন্য চিন্তায় মগ্ন।
কপাল কুঁচকে টেবিলের দিকে তাকিয়ে বসে আছেন। একটু পরে মুখ তুলে সমীরণবাবুকে বললেন, থ্যাংক ইউ মিস্টার দাস, আমাদের একটা সঠিক দিশা দেখানোর জন্য। দরকার পড়লে পরে আবার আসব। চেয়ার থেকে উঠে পড়লেন দীপ কাকু। ঝিনুকও উঠে দাঁড়ালো। সমীরণবাবু বললেন, পরে নিশ্চয়ই আসবেন, তবে লালবাজার থেকে ফোন টোন করাবেন না, স্ট্রেট চলে আসবেন। লালবাজার, পুলিশ এসব শুনলে কাজে কনসেন্ট্রেট করতে অসুবিধা হয়। আমি জানি দেবাংশুই আপনাদের আমার কাছে পাঠিয়েছে, যাতে কাজে গন্ডগোল করে ফেলি আমি। পুলিশ নিয়ে আমার ফোবিয়ার কথাও জানে। এই বাড়িটার পজিশন নিতে গিয়ে পুলিশের কাছে ভীষণ নাকাল হয়েছিলাম। মেকি একটা হাসি সহ দীপ কাকু বললেন, "হুম হুম, এখন তাহলে আসি।" ঝিনুকরা বেরিয়ে এলো সমীরণ দাসের বাড়ি থেকে। দীপ কাকুর মুখ থেকে চিন্তার মেঘ কাটেনি। বাইকের কাছে এসে হ্যান্ডেলে হাত রাখলেন। বললেন, লোকটাকে ঠিক বোঝা গেল না, বুঝলে? আমাদের রাস্তা গুলিয়ে দিচ্ছে না তো? নাকি সত্যিই দেবাংশুবাবু নিজের ব্যর্থতা ঢাকতেই চুরির গল্পটা বানিয়েছেন? ঝিনুক দ্রুত গোটা ব্যাপারটা ভেবে নিল। বলল, হতেও পারে জানেন, চুরিই একমাত্র সাক্ষী দেবাংশুবাবু নিজে। ঘটনাটা ওর কাছে থেকে জানতে পারেন অফিসের দুজন এবং দেবাংশুবাবুর স্ত্রী। ভ্যালিড পয়েন্ট। দীপ কাকু সমর্থন জানালেন ঝিনুককে। তারপর বললেন, সিঙ্গাপুর গিয়ে স্পেয়ার পার্টস কিনেছেন, এটা সত্যি, কারণ সেগুলো ওর স্ত্রীকে দেখিয়েছেন। কদিন ধরে হয়তো আপগ্রেডেশনের কাজও করেছেন বাড়িতে। যখন দেখলেন কাজটা ওর দ্বারা সম্ভব হলো না, পার্টস ডায়াগ্রাম ফেলে দিয়ে চুরির গল্পটা খাড়া করলেন। ঝিনুক বলল, ওকে দেখে কিন্তু এরকম মিথ্যেবাদী মনে হয় না। দীপ কাকু ঝিনুকের দিকে ধমকের দৃষ্টিতে তাকালেন। মনে করিয়ে দিলেন পুরনো পরামর্শ, চেহারা দেখে কোনো মানুষকে বিচার করবে না। চেহারাটা মানুষের স্থায়ী পোশাক ছাড়া আর কিছুই নয়। ঝিনুক মাথা নিচু করে নিয়েছেন। বাইকে উঠে বসলেন দীপ কাকু। বললেন, সমীরণবাবুর কথা খুব সহজে যাচাই করা যায়। সার্ভিস ইঞ্জিনিয়ারদের মহলে খোঁজ করলেই জানা যাবে আর কোন কোন কোম্পানির ক্ষেত্রে দেবাংশুবাবু একই ঘটনা ঘটিয়েছেন। অসাধ্য সাধন করব বলেও পারেননি। এখন চলো দেবাংশুবাবুর আর এক কম্পিটিটর সূর্য রায়ের সঙ্গে কথা বলে দেখি। বাইক স্টার্ট দিলেন দীপ কাকু। ঝিনুক পিছনে উঠে বসল। বিকেল গড়িয়ে এখন সন্ধে নামছে। তদন্ত জিজ্ঞাসাবাদ পর্বটা ভীষণ বোরিং। একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করা হয় বিভিন্ন জনকে। কোন প্রশ্ন কখন করা হবে সে এক জটিল অবস্থা। ঝিনুক ম্যাথে কোনোদিন স্বচ্ছন্দ নয়। দীপ কাকুর প্রশ্নগুলো ফলো করতে গিয়ে হিমশিম খেল সে। আবার কথা মানতেই হবে, ওই প্রশ্নোত্তরের মাধ্যমেই রহস্যের জট অনেকটাই খুলে ফেলা যায়। কিন্তু দেবাংশুবাবুর কেসে উল্টো ফল হচ্ছে। জট যেন পাকিয়ে যাচ্ছে আরও বেশি। এখন দেখা যাক সূর্য রায় কতটা হেল্প করতে পারেন। মিনিট 5 হলো ঝিনুক, দীপ কাকু সূর্য রায়ের অফিসে এসে পৌঁছেছেন। ভদ্রলোকের বয়স দেবাংশুবাবুর চেয়ে বছর 5 হয়তো জুনিয়র। ক্লিন শেভ, ছকছকে চেহারা, খুবই সপ্রতিভ। ঝিনুকদের আসার খবর পেয়ে নিজেই এগিয়ে এলেন। সাদরে নিয়ে গিয়ে বসালেন চেম্বারে। বলে, লালবাজারের ফোন পেয়েছি, আপনারা একটু বসুন, এখনই আসছি। সূর্য রায় ঘর ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দীপ কাকু চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলেন। ভেবে ভেবে ক্লান্ত হয়ে পড়েছেন। গাড়িও চালাচ্ছেন নাগাড়ে। চেম্বারটি এয়ার কন্ডিশনড। জিরিয়ে নিচ্ছেন দীপ কাকু। ঝিনুকের চোখ বোঝার কোনো উপায় নেই। সূর্য রায় ঘরে ঢুকলেই দীপ কাকুকে ঠেলে তুলে দিতে হবে। বিনা ভূমিকায় ঘুমিয়ে পড়তে উনি ওস্তাদ। সূর্য রায়ের চেম্বারটায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ঝিনুক এই সুযোগে। দেখার অবশ্য বিশেষ কিছু নেই। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। টেবিলে কম্পিউটার, একপাশে কিছু কাগজপত্র, মেশিন, কোম্পানির ক্যাটালগ, পেন স্ট্যান্ড, বাহারি পেপার ওয়েট। চেম্বারের দেওয়ালে ডিজিটাল ঘড়ি আর 4টি বিশাল সাইজের ফটোগ্রাফ। 4টেই ল্যান্ডস্কেপের ছবি, বেশ যত্ন করে বাঁধানো। সূর্য রায়ের অফিসটা ক্রিক রোতে, বাড়ি সল্ট লেকে। এখানে আসার পথে দীপ কাকু তথ্য দুটো দিলেন। এই সময় বাবার ফোন এলো ঝিনুকের মোবাইলে। চলন্ত বাইকে বসে কথা বলল ঝিনুক। বাবা জিজ্ঞাসা করলেন, তোদের ইনভেস্টিগেশন কোন পর্যায়ে? ঝিনুক বলল, খুব একটা এগোয়নি,
এখন এক ইঞ্জিনিয়ারকে ইন্টারোগেশন করতে যাওয়া হচ্ছে। বাড়ি ফিরতে কটা বাজবে? জানতে চাইলেন বাবা। ঝিনুক বলল, আজকের মতো এটাই শেষ সাক্ষাৎকার মনে হচ্ছে। তোদের ওইসব জেরায় কোনো কাজ হবে না, খামোখা লোকগুলোকে ব্যস্ত করা। এই চুরির রহস্য আমি অনেকটা উদ্ধার করে ফেলেছি, দীপঙ্করকে নিয়ে তাড়াতাড়ি চলে আয়, সব বলছি। বাবার সঙ্গে আর কথা বাড়ায়নি ঝিনুক। ঠিক আছে বলে ফোন কেটেছিল। এতক্ষণ ঘুরে ঝিনুকরা রহস্য সমাধানের কিনারা পৌঁছাতে পারল না। বাবা অফিস আর বাড়ি করেই সব জট খুলে ফেললেন। এটা বাবার বরাবরের অভ্যাস, দ্রুত সমাধানে পৌঁছাতে চান। ফলে তাকে কিছু অবাস্তব আইডিয়ার সাহায্য নিতে হয়। সেই সব পরামর্শ কোনো কাজেই লাগে না দীপকাকুর। পুশ ডোর ঠেলে কেবিনে ঢুকলেন সূর্য রায়। ঝিনুক দীপকাকুকে ঠেলতে গিয়ে দেখল চোখের পাতা খুলে ফেলেছেন। কি করে টের পেলেন দরজা খোলা হচ্ছে? কোনো আওয়াজ তো হয়নি। ঘরে হাওয়ার ঝাপটা কি একটু বদলে গিয়েছিল? সূর্য রায়ের হাতে ট্রে, তার উপরে 3টে বিগ সাইজের কাগজের কাপ। বললেন, কফি চলবে তো? দীপকাকু বললেন, খুব চলবে, কিন্তু আপনি নিয়ে এলেন কেন? অন্য কোনো স্টাফ তো? না, আমার এই ছোট্ট অফিস এটাই রীতি, যে যা নিজের জিনিস নিয়ে এসে খাও, কাউকে অর্ডার করা যাবে না। ট্রেটা টেবিলে নামিয়ে রেখে সূর্যরায় গিয়ে বসলেন নিজের চেয়ারে। দীপকাকু কফির কাপ তুলে নিলেন। ঝিনুকও খাবে, মাঝে মাঝে কফি খেতে তার খারাপ লাগে না। কাপে চুমুক দিয়ে দীপকাকু বললেন, একটা চুরির ঘটনায় আপনার কাছে এসেছি। আমার বন্ধুর ফোনে আপনি জেনে গিয়েছেন সেটা। এবার আমাকে বলুন, দেবাংশু সেনগুপ্ত নামে কাউকে চেনেন কি? যদি ইঞ্জিনিয়ার দেবাংশু সেনগুপ্ত হন তাহলে অবশ্যই চিনি, বলে একটা কফির কাপ তুলে নিলেন সূর্য রায়। দীপকাকু বললেন, হ্যাঁ, সে তার কথাই বলছি। চুরিটা তারই হয়েছে। সিঙ্গাপুর থেকে ইলেকট্রনিক পার্টস নিয়ে এসেছিলেন, ব্যাগ থেকে হাওয়া। হে, খুব খারাপ ঘটনা তো, নিশ্চয়ই অনেক টাকার জিনিস। দেবাংশুদা ছোটোখাটো অর্ডার ধরার লোক নন, বললেন সূর্য রায়। দীপকাকু জিজ্ঞাসা করলেন, দেবাংশু বাবু ইঞ্জিনিয়ার হিসাবে কেমন? আমাদের লাইনে সারা ইন্ডিয়ার মধ্যে বেস্ট। কফি খাওয়া ভুলেই গিয়েছে ঝিনুক। ইনি তো সমীরণ বাবুর সম্পূর্ণ বিপরীত কথা বলছেন। দীপকাকুও ভীষণ অবাক হয়েছেন নিশ্চয়ই। ফের জিজ্ঞাসা করলেন, দেবাংশু বাবুর সাকসেস রেট কেমন? 90% তো হবেই। যন্ত্রপাতির ব্যাপারে 10% ফেলও কোনো ব্যাপার নয়। কিন্তু সমীরণবাবু তো উল্টো কথা বলছেন। দেবাংশু বাবুর নাকি মার্কেটে খুব বদনাম, বড় বড় কথা বলে কাজ ধরেন, বেশিরভাগ ক্ষেত্রেই নাকি ডোবান। হো হো হো, আপনারা তাহলে সমীরণদার বাড়ি হয়ে এখানে এসেছেন, ভালোই করেছেন। লোকটাকে আগে দেখে এসে। ওর মতো হামবাগ ইঞ্জিনিয়ার কলকাতায় আর দুটো নেই। একসময় খুব পসার ছিল। আমি দেবাংশুদা কাজ শুরু করতেই ক্রমশ পেছিয়ে পড়ছেন। মডার্ন টেকনোলজি নিয়ে পড়াশোনা করেননি, যা শিখেছিলেন ইয়ং এজে তাই ভাঙিয়ে খাচ্ছেন। আমাকে আর দেবাংশুদাকে প্রচণ্ড হিংসে করেন। দেবাংশুদাকে বেশি। বেশি কেন জানতে চাইলেন দীপকাকু। সূর্য রায় বললেন, দেখুন, দেবাংশুদা বরাত নেয় চ্যালেঞ্জিং কাজের, সাকসেসও পায়। আমি ওসব ঝুঁকির কাজ নিই না। দেবাংশুদার মতো আমি জিনিয়াস নই। সার্ভিসিংয়ের যা অর্ডার আসে আমার কাছে, সেটাই সাকসেসফুলি করার চেষ্টা করি। মার্কেটে দেবাংশুদার একটা আলাদা রেসপেক্টেবল পজিশন তৈরি হয়েছে। এটাকেই হিংসে করেন সমীরণদা। এক সময় এই রেসপেক্টটাই কারখানার মালিকেরা ওকে করত। দীপকাকু পরের কথায় যাওয়ার আগে এক ঢোক কফি খেয়ে নিলেন। তারপর জিজ্ঞাসা করলেন, আপনার কি মনে হয় কে চুরি করেছে বা চুরি করতে পারে দেবাংশুবাবুর এই জিনিসগুলো? সূর্য রায় বললেন, দেখুন, দেবাংশুদার কাজের ওপর অনেকেরই নজর আছে। আমি অন্যান্য প্রভিন্সের ইঞ্জিনিয়ারদের কথাও কিন্তু বলছি। সমীরণদা তো আছেই। এদের মধ্যে যে কেউ চুরি করতে পারে বা করেছে। আর আপনি? দীপকাকু স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রশ্নটা ছুঁড়ে দিলেন। এই সময় ওর ব্যক্তিত্ব ভীষণ কঠোর টাইপের হয়ে যায়। সূর্য রায় কিন্তু তেমন নার্ভাস হলেন না। ম্লান হাসি সহ বললেন, আপনি গোয়েন্দা,
কাউকেই সন্দেহের ঊর্ধ্বে আপনি রাখবেন না, আমি জানি। আমার সপক্ষে শুধু একটাই কথা বলবো, দেবাংশুদাকে আমিও খুব শ্রদ্ধা করি। দেবাংশুদার সাফল্যে আনন্দিত হই। যাকে প্রকৃত শ্রদ্ধা করা যায় তার কাছ থেকে চুরির কথা ভাবাও যায় না। তাছাড়া চুরি ব্যাপারটা স্বভাবজাত, চুরি সকলে করতে পারে না। 10 লাখ টাকার অর্ডার হলেও না। কথার পিঠেই জানতে চাইলেন দীপ কাকু। সূর্যরা একটু থমকালেন, বিস্ময়ের কণ্ঠে বললেন, এত টাকার কন্ট্রাক্ট নিয়েছিল দেবাংশুদা? ইটস আ রিয়েলি বিগ অর্ডার। কোন কোম্পানির সেটা জানতে পারি কি? গ্রেট বাইট বিস্কিট কোম্পানির। প্রোডাকশন বানানোর জন্য বরাত নিয়েছিলেন। অফারটা আপনার কাছে এলে নিতেন? জানতে চাইলেন দীপ কাকু। সূর্য বললেন, অবশ্যই নিতাম, তবে আমি শিওর অফারটা কোম্পানি দেবাংশুদাকে দেয়নি। হয়তো ওদের মেশিন সারাতে গিয়ে দেবাংশুদাই বলেছে আপনাদের মেশিনের প্রোডাকশন বাড়িয়ে দিতে পারি। এভাবেই চ্যালেঞ্জ ডেকে নেওয়া, এটাই দেবাংশুদার স্বভাব। 3 জনের কফি শেষ। দীপ কাকুর বোধ হয় আরও কিছু জানার নেই। দেওয়ালের ছবিগুলোর ওপর চোখ বোলাতে লাগলেন। বলে উঠলেন, ফটোগুলো কি আপনার তোলা? সূর্য রায় বেশ অবাক হলেন। বললেন, কী করে বুঝলেন? কোথাও তো আমি নাম লিখে রাখিনি। এটাই তো আমাদের কাজ। সাধারণ চোখে যা ধরা পড়ে না আমরা সেটা দেখতে পাই। দীপ কাকুর আত্মবিশ্বাসটা একটা অহংকারের মতো শোনালো। সূর্য রায় কিন্তু মোহিত হয়ে পড়েছেন দীপ কাকুর দেওয়া ছোট্ট স্যাম্পেলিংয়ে। বললেন, প্লিজ আমাকে বলুন না, কোন সূত্রে আপনি ধরতে পারলেন ফটোগুলো আমার তোলা? গোয়েন্দার আশ্চর্য অনুমান ক্ষমতা আমি গল্পের বইয়ে পড়েছি, কিন্তু আজ চোখের সামনে দেখলাম। দীপ কাকু বললেন, আপনার পিতলের পেন স্ট্যান্ডে গ্যাংটকের এনচে মনাস্ট্রির ছবি এনগ্রেভ করা। ওই মনাস্ট্রিরই ফটো তুলেছেন আপনি। ফটো ফ্রেমটার দিকে আঙুল তুলে দেখালেন দীপ কাকু। ফের বললেন, একই সাবজেক্টের ছবি, দুটো মিডিয়ামে। দুটো জিনিস যদি একসঙ্গে কেউ গিফট করে সাবজেক্টটা রিপিট করতো না। আপনার নিশ্চয়ই মনাস্ট্রিটা ভালো লেগেছিল, তাই তো ফটোটা তুলেইছেন। আবার সাথে করে স্মারকও নিয়ে এসেছেন। গ্যাংটকের বাজার থেকে কিনেছেন পেন স্ট্যান্ডটা। সূর্য রায় অবাক হয়ে তাকিয়ে আছেন দীপ কাকুর দিকে। বললেন, প্রায় ঠিকই বলেছেন। পেন স্ট্যান্ডটা অবশ্য আমার স্ত্রী আমাকে গিফট করেছে। তার কারণ মোনাস্ট্রিকে আমার ভালো লাগা। অনেকটা সময় দিয়ে ফটোটা তুলেছিলাম জানেন। মিসেস সেটা লক্ষ্য করেছিল। গ্যাংটকের বাজারে পেন স্ট্যান্ডটা দেখতে পেয়ে কিনে দিল আমায়। লক্ষ্য করে দেখুন, মোনাস্ট্রিটা অনেকটা চীনা প্যাগোডার আদলে তৈরি। ভারতে এরকম মোনাস্ট্রি খুব একটা দেখা যায় না। ঠিকই বলেছেন আপনি। মায়ানমারের বেশ কিছু জাপানি আদলের প্যাগোডা আছে। এই তথ্যটা যোগ করলেন দীপ কাকু। সূর্য রায় বললেন, এই ফটোর ব্যাপারটা না হয় বোঝা গেল, বাকিগুলো যে আমি তুলেছি সেটা কি করে বুঝলেন? ফটো তোলার ধরন দেখে। প্রথমত সব কটা ফটোয় ল্যান্ডস্কেপ প্রাধান্য পেয়েছে। দ্বিতীয়ত আপনি ফোরগ্রাউন্ডে অনেকটা জায়গা ছাড়েন। পারফেক্টিভ বোঝাতে গেলে ফ্রেমের উপরে কোনো একটা সাবজেক্ট ধরেন। শুধু প্লেন থেকে তোলা ছবিটার ক্ষেত্রে সেই সুযোগটা নিশ্চয়ই পাননি। দীপ কাকুর জ্ঞানের বহর দেখে সূর্য রায় এবার পুরোপুরি বাক্যহারা হয়ে গিয়েছেন। একটা বিস্ময়ের সুর ঘোরে থেকে বললেন, আপনি তো মশাই ফটোগ্রাফিটাকেও গুলে খেয়েছেন। দীপ কাকু সবিনয় বললেন, আমার কিছু ফটোগ্রাফার বন্ধু আছে, তাদের কাছেই এসব জেনেছি। আমি কিন্তু ফটো তোলার ব্যাপারে খুবই কাঁচা। থিওরিটিক্যালি ফটোগ্রাফিটা হয়তো কিছুটা বুঝি, আপনাদের মতো এত সুন্দর ছবি তুলতে পারি না। কথা শেষ করে দীপ কাকু উঠে গেলেন প্লেন থেকে তোলা ফটোটার দিকে। ফটোটার দিকে তাকিয়ে বললেন, এটা তো বিদেশ যাত্রার ফটো মনে হচ্ছে। সমুদ্রের পাশে যে শহরটা দেখা যাচ্ছে এদেশের নয়। দারুণ তুলেছেন কিন্তু ফটোটা। চেয়ার ছেড়ে সূর্য রায় উঠে গেলেন দীপ কাকুর পাশে। বললেন, বছর 5 আগে একবার সিঙ্গাপুর গিয়েছিলাম, তখনই ফটোটা তুলি। সাবজেক্টটা লক্ষ্য করুন, শহরের আবর্জনা কিভাবে দূষিত করছে সমুদ্রকে। ফটোর কাছে আঙুল ঠেকিয়ে সূর্য রায় বললেন, এই দেখুন, শহরের নালা থেকে বেরিয়ে আসছে কালো ময়লা জল, সমুদ্রের নীল জলে ছড়িয়ে পড়ছে। ঝিনুকও উঠে এলো চেয়ার থেকে, কাছে গিয়ে দেখলো ফটোটা। দীপ কাকু ফটোটা থেকে চোখ সরিয়ে সূর্য রায়কে জিজ্ঞেস করলেন, গত
5 বছরে ওই একবারই আপনি সিঙ্গাপুর গিয়েছিলেন? হ্যাঁ, কেন বলুন তো? সূর্য রায়ের গলায় বিস্ময় মেশানো প্রশ্ন। ফটো থেকে মন সরে গেল ঝিনুকের। কান রাখল দীপকাকু সূর্য রায়ের কথাবার্তায়। দীপকাকু বললেন, আসলে আপনাদের লাইনের সমস্ত আধুনিক যন্ত্রাংশ তো সিঙ্গাপুরের বাজারে পাওয়া যায়, তাই বলছিলাম। কথার মাঝে সূর্য রায় বলে উঠলেন, আমার যাওয়ার খুব একটা দরকার পড়ে না। একবারই গিয়েছিলাম শখ করে। আমার বিদেশ যাত্রা বলতে ওই একবারই। আমি তো ইনোভেটিভ কিছু তৈরি করি না। বিদেশি মেশিন খারাপ হলে সারাই করি মাত্র। স্পেয়ার পার্টসের জন্য ইমেল অর্ডার করি কোম্পানিকে, ওরা কুরিয়ারে পাঠিয়ে দেয়। স্পেয়ার পার্টস কিনতে সমীরণ বাবু কি যান সিঙ্গাপুরে? জানি না, ঠিক বলতে পারবো না। সূর্য রায়ের কথার পর দীপকাকু হাত বাড়িয়ে দিলেন হ্যান্ডশেকের জন্য। বললেন, থ্যাংক ইউ মিস্টার রায়। আজ তাহলে আসি, দরকার পড়লে আবার আসবো কিন্তু। দীপকাকুর হাত ছেড়ে সূর্য রায় বললেন, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, ইটস মাই প্লেজার। কাইন্ডলি আপনার একটা কার্ড যদি দিয়ে যান, পরে একটা ব্যাপারে যোগাযোগ করব। কি ব্যাপার বলুন তো? কপালে ভাঁজ ফেলে জিজ্ঞাসা করলেন দীপকাকু। একটু ইতস্তত করে সূর্য রায় বললেন, আসলে এই সময় কথাটা তুললে বড্ড অপ্রাসঙ্গিক শোনাবে বলেই বলিনি। একটা সিরিয়াস কাজে ব্যস্ত আছেন আপনারা, তবু যখন জিজ্ঞাসা করছেন বলি। ইনি নিশ্চয়ই আপনার অ্যাসিস্ট্যান্ট। ঝিনুককে দেখিয়ে কথাটা বললেন সূর্য রায়। দীপকাকু বললেন, হ্যাঁ তো। ওর ফেস খুব ফটোজেনিক। যদি পারমিশন দেন আপনারা, কয়েকটা ক্লোজ আপ তোলার ইচ্ছে রইল আমার। কথাটা শুনে দীপকাকু একবার চকিতে ঝিনুকের মুখের দিকে তাকালেন, যেন দেখে নিলেন সত্যি ফটোজেনিক কিনা। তারপর বললেন, তুলবেন, এতে অসুবিধার কি আছে? ঝিনুক পড়েছে খুবই অপ্রীতিকর অবস্থায়। এক্সপ্রেশন কীরকম রাখবে ঠিক করে বুঝে উঠতে পারছে না। এখানে এসেছে এক কাজে, কথা শেষ হচ্ছে তার প্রসঙ্গে। দরজার দিকে যেতে যেতে দীপকাকু অবশ্য পুরনো বিষয়টা ফিরিয়ে দিলেন। বললেন, সামনের 2-4 দিনের মধ্যে আপনাকে যদি কেউ কোনো স্পেয়ার পার্টস বিক্রি করতে আসে, একটু যাচাই করে নেবেন। চোরাই জিনিস বুঝলে তখনই ফোন করবেন আমাকে। অবশ্যই, সে আর বলতে হবে না, বললেন সূর্য রায়। ঝিনুকরা বেরিয়ে এলো কেবিন থেকে। সূর্য রায়ও সঙ্গে এলেন এগিয়ে দিতে। মৌলালি ক্রসিংয়ে বাইক দাঁড় করিয়েছেন দীপকাকু। সিগন্যাল পাওয়া যায়নি। সন্ধে উতরে গিয়েছে অনেকক্ষণ। চারপাশে জ্বলে উঠেছে নিয়নের আলো। সূর্য রায় ক্রিকরোর অফিস থেকে এই জায়গা পর্যন্ত পৌঁছতে লেগেছে মিনিট 3। একটাও কথা বলেননি দীপকাকু। এখন বলে উঠলেন, তুমি তো দেখছি অনেকক্ষণ ধরে কিছু নোট করছো না। এত কথাবার্তা হলো, প্রচুর ইম্পর্ট্যান্ট পয়েন্টস ছিল এর মধ্যে। বাড়ি ফিরে নোট করে নেব, বলল ঝিনুক। তোমার ফটো তুলতে যাওয়ার কথাটা আবার লিখো না। ঝিনুক যেহেতু বাইকের পিছনের সিটে, দেখতে পাচ্ছে না দীপকাকুর এক্সপ্রেশন, নিশ্চয়ই হাসছেন, এখনো মজা করার মুডে আছেন। কেস তো পেঁচিয়ে জিলিপি হয়ে গিয়েছে। সামনের গাড়িগুলো থেকে স্টার্টের আওয়াজ উঠল। সিগন্যাল পাওয়া গেল তার মানে। দীপকাকুও বাইকে কিক মারলেন। ঝিনুক জিজ্ঞাসা করল, এখন তাহলে আমরা বাড়ি ফিরছি? না, আর একজনের কাছে যাওয়া বাকি আছে। কে সে? গেস করো। আন্দাজ করার মতো মনের অবস্থা এখন আর ঝিনুকের নেই। এবার মানে মানে বাড়ি ফিরতে পারলে হয়। বাবা কি সমাধান সূত্র বের করেছেন দেখা যাক। হয়তো দেখা গেল এই কেসে বাবার চিন্তা ভাবনাই ঠিক। দীপকাকু যে রাস্তায় হাঁটছেন, মনে হয় না এই আশ্চর্যজনক চুরির গভীরে ঢুকতে পারবেন। চুরি কিভাবে হয়েছে সেটা নিয়ে মাথা ঘামাচ্ছেন না, কে চুরি করতে পারে এই নিয়েই ভাবছেন বেশি। ঝিনুকরা তাই গ্রহের মতো ঘুরে যাচ্ছে কেসটাকে ঘিরে। মল্লিক বাজারের কাছে এসে বাইকের গতি কমিয়ে সাইড নিচ্ছেন দীপকাকু। ঝিনুক বুঝতে পারলো কার কাছে যাওয়া হবে এখন। বাড়তি উৎসাহ নিয়ে বলে উঠল, মিস্টার আফাংয়ের সঙ্গে দেখা করতে এসেছি। বাইক স্ট্যান্ড করে দীপকাকু বললেন, পৌঁছে যাওয়ার পর বলছো? এত কটা কেসে আমার সঙ্গে থেকে তাহলে কি উন্নতি হলো? ভৎসনা গায়ে মাখল না ঝিনুক। কোনো কিছু শিখতে গেলে বকুনি তো খেতেই হয়। মল্লিক বাজারে সার গাড়ি সারানোর দোকান। দীপকাকু এক দোকানের মালিককে আফাংয়ের নামটা বললেন।
ঠিকানা বলতে হলো না। পাঞ্জাবি মালিক বললেন, দুটো গলি ছেড়ে থার্ড গলিতে ঢুকে যান। ডান সাইডে 4টে গাড়ির পর 3 তলা বাড়ি, টপ ফ্লোরে থাকে। 3 নম্বর গলির মুখে এসে ঝিনুকের মনে হলো এতক্ষণে সত্যিই তারা চুরি রহস্যের গভীরে ঢুকছে। দীপ কাকুর পকেটে আছে দেবাংশুবাবুর ব্যাগের চাবি। মিস্টার আফাংকে সেটা দেখানো হবে। আফাং বলে দেবেন রিসেন্টলি কে তার কাছে চাবি ডুপ্লিকেট করিয়েছে। লোকটার চেহারার বর্ণনা দেবেন মিস্টার আফাং। চোর শনাক্তকরণের দীপ কাকু অনেকটাই এগিয়ে যাবেন। বাকি থাকবে শুধু কোন ফাঁকে চুরিটা হয়েছে সেটা জানা। দোকানের মালিকের নির্দেশ মতো 3 তলা বাড়ির সামনে এসে দাঁড়ালেন ঝিনুকরা। পুরনো বাড়ি, 150-200 বছরের তো হবেই। দরজা হাট করে খোলা। দীপ কাকু ঝিনুক বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। সিমেন্টের চৌকো দালান, 3 দিকে পরিকল্পনাহীন ঘর, বারান্দা, তারে ঝোলানো জামা কাপড়, পর্দা এবং আনুষাঙ্গিক জিনিসপত্র দেখেই বোঝা যাচ্ছে এই বাড়িতে একসঙ্গে প্রচুর পরিবার বাস করে। 1তলার বারান্দার একটি লোককে বেরিয়ে আসতে দেখে দীপ কাকু জিজ্ঞেস করলেন, ইঞ্জিনিয়ার আফাংয়ের ঘরটা কোথায়? লোকটা সিঁড়ি দেখিয়ে বলল, সোজা 3 তলা দিয়ে চলে যান, বাঁ হাতি ঘর। সিঁড়িতে আলো নেই। অন্যান্য ঘর থেকে যৎ সামান্য এসে পড়েছে। ঝিনুকেরা সাবধানে উঠে এলেন 3 তলায়। কিন্তু এ কি, বাঁ দিকের ঘরে তালা ঝুলছে। ঝিনুক দীপ কাকু দরজার সামনে গেলেন। হ্যাঁ, এটা মিস্টার আফাংয়েরই ঘর। দরজার পাল্লায় সাদা রঙে ইংরাজিতে নাম লেখা, পাশে চাইনিজ অক্ষরে বোধহয় ওই নামটাই লেখা আছে। ঝিনুকের চোখ দরজার কড়ায়। বলল, তালাটা দেখেছেন? একেবারে অন্য রকম। দীপ কাকু বললেন, বিদেশি তালা। চাবি বিশারদদের কাছে এরকম তালা থাকাই স্বাভাবিক। পকেট থেকে ম্যাগনিফাইং গ্লাস বের করলেন দীপ কাকু। বারান্দায় হলুদ বাল্বের আলোয় পরীক্ষা করলেন তালাটা। বললেন, মেড ইন চায়না। ঝিনুক বলল, গেলেন কোথায়? দেখছি, দাঁড়াও। বলে দীপ কাকু উল্টো দিকের ঘরের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে ডোরবেল টিপলেন। দরজা খুলতেই দেখা গেল এক বৃদ্ধকে। জিজ্ঞাসা করলেন, কিসকো মাংটা, কাকে চাই? দীপ কাকু বললেন, মিস্টার আফাংয়ের ঘরে দেখছি তালা, কোথায় গিয়েছেন বলতে পারেন? ভদ্রলোক অবাক হয়ে আফাংয়ের দরজায় চোখ রাখলেন। বললেন, কোথায় গেল? কাহা গিয়া? आजकल घर से निकलता नहीं है, तबीयत खराब। पार्टी लोग এখানে এসে কাম করিয়ে নিয়ে যায়, উমর ভি হো গয়া না। কাছাকাছি ওর কোনো রিলেটিভের বাড়ি হয়তো যেতে পারেন, বললেন দীপ কাকু। বৃদ্ধ মাথা নাড়লেন। নেহি নেহি, কহি নেহি যাতা। আগে চাঁদনি চকে দোকান ছিল, এখন তো বাড়িতেই কাম কাজ করে। বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে দীপ কাকু সিঁড়িতে পা রাখলেন। ঝিনুককে বললেন, মনে হচ্ছে মৌচাকে ঢিল লেগে গেছে। মানে? জানতে চাইল ঝিনুক। আমরা কাজে নেমেছি জেনে অপরাধী আফাংকে লুকিয়ে রাখার ব্যবস্থা করেছে। দীপ কাকু আর কোনো কথা বললেন না। এখন সিঁড়িতে শুধু তারই ভারী বুটের শব্দ। এতক্ষণ আপনারা শুনছিলেন দীপ কাকু ও ঝিনুক সিরিজের গল্প চাবি রহস্যের প্রথম পর্ব। গল্পটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন, এবং যারা আমার চ্যানেলে গল্প শুনছেন বা সাবস্ক্রাইব এখনও করেননি এবং যারা নতুন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা অল করে দেবার জন্য, যাতে নতুন গল্প আপলোড হবার সাথে সাথেই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার চ্যানেলটা আপনারা ভিজিট করুন। এই ধরনের গোয়েন্দা গল্প নিয়ে আমি প্রায়ই কাজ করি। আর আপনাদের মতামত, মানে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলো, খারাপ লাগলো, সমস্ত কিছু, কী ধরনের আপনাদের রিয়াকশন, সমস্ত কিছু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও আপনাদের যদি নিজস্ব কোনো পছন্দ থাকে, গল্প শোনার কোনো রিকোয়েস্ট থাকে, সেটাও আমাকে নিচের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব সেই গল্পটা নিয়ে কাজ করার। এই গল্পটির অন্তিম পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আমি দেবারতী আবার ফিরে আসব, এবং শুক্রবার দিন আমাদের
যে সিরিজটা চলছিল রাজীব সান্যাল সিরিজের গল্পের যে অন্তিম পর্ব, চতুর্থ তথা অন্তিম পর্ব শুনবেন এই শুক্রবার দিন। তাহলে দুটো গল্প এই সপ্তাহে আপনারা শুনলেন, পরের সপ্তাহ থেকেও সেম আবার দুটো গল্প শুনবেন। এইভাবে চলবে। আর আশা করব আপনাদের সাপোর্ট, আপনাদের কোঅপারেশন আমার চ্যানেল আমরা দুজনেই পাবো। তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার আমি দেবারতী দেখা করব, গল্প শোনাবো। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভীষণ ভালো ভালো গল্প শুনুন, অবশ্যই অডিও স্টোরি স্টেশনকে শুনুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। টাটা।